আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জাগরণ নিউজ 24 এর আজকে লাইভ টক শোতে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জুলাই যোদ্ধাদের চোখে জুলাই বিপ্লব। সরাসরি জুলাই যোদ্ধাদের থেকে শুনতে আমাদের সাথে থাকুন। আজকে জাগরণ নিউজের টক শোতে অতিথি হিসেবে যুক্ত আছেন আব্দুল আজিজ ভুঁইয়া, জুলাই যোদ্ধা, ঢাকা। আমাদের সাথে আরো যুক্ত আছেন মোহাম্মদ তারেক মনোয়ার, জুলাই যোদ্ধা, চট্টগ্রাম শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আজকে জুলাই যোদ্ধা হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মুসা, জুলাই যোদ্ধা, বান্দরবান পার্বত্য জেলা। অতিথিবৃন্দ, আমরা আজকে জুলাই যোদ্ধাদের কাছ থেকে শুনবো অগ্নিজরা সেই ঘটনাগুলো বলি, যা জুলাইয়ের সময় আমরা বিভিন্নভাবে দেখতে পেয়েছি। আমরা প্রথম চলে যেতে যাচ্ছি জনাব আব্দুল আজিজ ভুঁইয়া, আপনার কাছে জানতে চাই, আপনারা যে এই যে জুলাইতে যে এক বিশাল একটি আন্দোলন হয়েছিল, জুলাই যুদ্ধের যে আন্দোলনটার সাথে আপনি কিভাবে যুক্ত হয়েছিলেন, যদি একটু দর্শকদের বলতেন জনাব আব্দুল আজিজ ভুঁইয়া। সরি ভাই, আমি আবার একটু প্রশ্নটা করছি। জনাব আব্দুল আজিজ ভুঁইয়া, আপনি যে জুলাই যে আন্দোলন শুরু হয়েছিল, সেই জুলাই আন্দোলন আপনি কিভাবে যুক্ত হয়েছিলেন, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন বা জানাতেন। ধন্যবাদ সবাইকে। জাগরণ নিউজের আজকে জুলাই যোদ্ধাদের নিয়ে প্রোগ্রামে আমার সাথে উপস্থিত সহবক্তাদেরকে সবাই এবং সঞ্চালনায় আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। মূলত আন্দোলনটা যদি আমরা বলতে যাই, তাহলে আন্দোলনের ট্রেলার ছিল হচ্ছে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন, তারপর কোটা সংস্কার আন্দোলন, এবং পরবর্তীতে যখন কোটাটা ফিরে আসে তখন আমরা সিদ্ধান্ত নেই যে রাজপথে আমরা নামবো এবং এই হাসিনা যে অবস্থা, সে যা করছে, তার যে নাটক, এই নাটকের আমরা শেষ দেখে ছাড়বো। এই জন্য আমরা এই আন্দোলনকে সামনের দিকে পরিচালনা করার জন্য আমরা সকলকে নামানোর জন্য কাজ করি এবং সকলের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করি। এবং আপনারা জানেন যে জুনের 5 তারিখ থেকে শুরু হওয়া আন্দোলন, জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয় বাংলা ব্লকেট, এবং তারপর 14ই জুলাই যখন শিক্ষার্থীরা বঙ্গভবনের রাষ্ট্রপতি বরাবর স্মারক দিতে যায়, তখন আন্দোলন কিন্তু মোটামুটি বলা যায় যে শিক্ষার্থীরা হয়তোবা কনভিন্সড হতো, কিছু হলেও কনভিন্সড হতো। কিন্তু সেদিন বিকেলেই হাসিনার যে দাম্ভক্তি, এই দাম্ভক্তি থেকে এই আন্দোলনের স্ফুলিঙ্গ সমগ্র বাংলাদেশে শিক্ষার্থীদের মাঝে আগুনের মতো ছড়িয়ে পড়ে। এবং সেখান থেকেই আপনারা জানেন যে 15 তারিখ রাজু ভাস্কর্যে একটা সমাবেশ ডাকা হয়, সেখানে পরে ছাত্রলীগের হামলা, একে একে সমগ্র বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং সকল রাজপথে ছাত্ররা নেমে আসে। এবং জুনের 5 তারিখ থেকেই এই আন্দোলনের শুরু থেকে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। জি, ধন্যবাদ জনাব জনাব আব্দুল আজিজ ভুঁইয়া, আপনাকে ধন্যবাদ। আমরা একটু যদি জনাব মুসা, মানে মুসা, মোহাম্মদ মুসা, আপনার কাছে জানতে চাই, এই জুলাই আন্দোলনটা আসলে বিশাল একটি আন্দোলন ছিল বাংলাদেশের ইতিহাসে 71-এর পরে। তো এই আন্দোলনটার সাথে আপনি কিভাবে যুক্ত হলেন, যদি একটু বলতেন। যে এতটুকুই। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক বৃন্দকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন। আমি শুরু করছি মহান রব্বুল আলমিনের নামে এবং দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সেই সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে 2024 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত যারা আহত আছেন এবং নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে আমি জুলাই আন্দোলনে কিভাবে সম্পৃক্ত হয়েছি এ বিষয়ে দিয়ে একটি কথা বলবো। সেটা হচ্ছে জুলাই বিপ্লব আসলে বাংলাদেশের 16 বছরের ফ্যাসিবাদের যেই কবর রচনা করেছে, এই কবর রচনার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার বিষয়টি আসলে একদিনে গড়ে আসেনি। আমার পূর্বের যে ভাই বলেছেন যে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে যে পরবর্তীতে জুলাই বিপ্লব, আসলে আমরা আমাদের বুদ্ধি হওয়ার পর থেকেই ফ্যাসিজমের আমল দেখেছি। আমরা বই থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, আশেপাশের রাজনৈতিক পরিবেশ থেকে শুরু করে সবকিছুই ছিল হচ্ছে শেখ হাসিনাময় এবং বঙ্গবন্ধুময় একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতেও আমাদের অনেকেই ছিল যারা এগুলোকে মেনে নিয়ে আসলে জীবনযাপন করছিল। রাজনৈতিক অসচেতন বলা যায় বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠী। ওই জায়গা থেকে আমরা যেই আবরার ফাহাদ হত্যাকাণ্ড হয়েছে 2019 সালে, এরপর হচ্ছে আরো বেশ কয়েকটি ঘটনা আমাদের বিবেককে আসলে এমন ভাবে নাড়া দেয়, আমরা আস্তে আস্তে আসলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করি, আসলে সব সময় চেষ্টা করতে থাকি। এই প্রতিবাদ করার একটা ধারা যখন আমাদের মাঝে, আমাদের রক্তে আসলে বইছে, আমরা যে জেনজি জেনারেশন যেটা আপনারা বলেন বা লোকে বলে, এই জেনারেশন কিন্তু আসলে অন্যায়ের প্রতিবাদ করে যে যখন থেকে শিখছে। শেখ হাসিনার আমলটা যদি আপনি দেখেন 2007-08 পর থেকে 2024 পর্যন্ত বড় বড় কয়েকটি কিন্তু হত্যাকাণ্ড আমাদের সমাজে তারা বাংলাদেশের যে পরিস্থিতি এখানে কিন্তু ঘটিয়েছে। শাপলার হত্যাকাণ্ড যেটা আমরা 5ই মে 2013 সালে ঘটিয়েছিল, এগুলো ভিডিওগুলো যখন আমরা ভিডিও ফুটেজ গুলো যখন আসলে দেখি, এটা হৃদয়কে আসলে ধরে রাখা বা চোখের পানিকে ধরে রাখা আসলে সম্ভব না। এই সকল পরিস্থিতি যখন আমরা বিবেচনা করি, যখন দেখি, এগুলো যখন আমাদের মাথায় ভেসে আসে, এগুলো দেখার পর যে সর্বশেষ সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, যে জুনের শুরু থেকে মাঝামাঝি সময় থেকে শুরু হলো। এখানে আসলে দেখা যায় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সুবিধা, মানে 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন, অবশ্যই তারা প্রশংসার যোগ্য। তাদের কারণেই আমরা একটি স্বাধীন দেশে বসবাস করছি। জি, জনাব মোহাম্মদ মুসা জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমরা একটু জনাব তারেক মনোয়ার, জুলাই যোদ্ধা, চট্টগ্রাম শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জনাব আপনার কাছে জানতে চাই, এই যে চট্টগ্রামে হচ্ছে যে আন্দোলনের যে একটি বিশাল আন্দোলন গড়ে তোলা হয়েছিল, আসলে এই আন্দোলনের সাথে আপনি কিভাবে, হ্যাঁ, আপনি কিভাবে সম্পৃক্ত হয়েছিলেন যে এই আন্দোলনের সাথে, যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জানাচ্ছি সংখ্যালঘু প্রিয় ভাইকে। যারা দেখছেন সকল শ্রোতা দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার পূর্ববর্তী দুজন বক্তা বললেন যে ওনারা অনেক ফ্যাসিজমের বিশাল একটা ইতিহাস বলছেন। এটা আসলে সত্যি যে আমরা শেখ হাসিনার যে একটা ফ্যাসিবাদের যে আমল, এটা থেকে হচ্ছে যে এই কোটা আন্দোলন এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে এটা অনেক লম্বা একটা শাসনের হচ্ছে পতন হয় এবং আমরা যেটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে বলতেছি সেরকম একটা আমরা দেশ পাই। আসলে আমি যুক্ত হই হচ্ছে চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই যুক্ত হই এবং পুরা জুলাই আন্দোলনটা হচ্ছে যখন থেকে শুরু হয়, প্রথম দিকে আমরা জানি সকলেই যে 14-15 তারিখ পর্যন্ত খুব হালকা ভাবেই ছিল, তখনও চট্টগ্রামে ছিলাম এবং ঠিক 5ই আগস্ট পর্যন্ত হচ্ছে আমরা চট্টগ্রামে অবস্থান করছি এবং চট্টগ্রামে হচ্ছে যে প্রায় প্রতিদিনই হচ্ছে আমি মাঠেই ছিলাম। কি করি, প্রবেশ করি। আর এই হচ্ছে আমার যুক্ত হওয়ার ইচ্ছা। আমি চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আর কি কোটা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব তারেক মনোয়ার। আমরা একটু ঢাকার অতিথি জনাব আব্দুল আজিজ ভুইয়া, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেহেতু ঢাকাতে ছিলেন, আসলে এই জুলাই, উত্তপ্ত জুলাই ঢাকা থেকেই আমাদের অগ্নিয়গিরি যে আন্দোলনে যে অগ্নিয়গিরি সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। তো আসলে আপনি
খুব সরাসরি এবং যুদ্ধে জুলাইয়ের যে আমরা এক ধরনের যুদ্ধকে বলি বা জুলাই আন্দোলন, কঠিন আন্দোলন, এটা যুদ্ধে যেতে কম ছিল না। তো এই আন্দোলন যেহেতু আপনি ঢাকাতে সরাসরি সম্পৃক্ত ছিলেন, আসলে আপনাদের এই আন্দোলনটা দেখলাম এক এক সময় এক এক দিকে মোড় নিচ্ছিল। মানে এক এক সময় হচ্ছে এক এক লক্ষ্য উদ্দেশ্য, এক এক সময় এক এক কর্মসূচি বোঝানো হচ্ছে। আসলে এই আন্দোলনটার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল যদি একটু বলতেন? ভাই, ক্লিয়ার সাউন্ডটা আসেনি, একটু হয়তো নেটওয়ার্ক সমস্যা। জি, জনাব আব্দুল আজিজ ভুঁইয়া, আমরা দেখেছি যখন জুলাই আন্দোলনটা শুরু হয় তখন এই আন্দোলনের মোড় এক এক দিকে মোড় নিচ্ছিল। তারপর হচ্ছে এক এক সময় এক এক কর্মসূচি ঘোষণা করা হচ্ছিল। আসলে মূলত এই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল যদি একটু বলতেন? মূল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? আসলে দেখেন, আন্দোলনটা শুরু হয়েছিল হচ্ছে 18 সালে, যখন হাসিনা আহ, সংসদ ভবনে সে ঘোষণা করলো যে কোটা একদম বাদ। এই বিষয়টা যখন হলো তখনই আমরা বুঝতে পারছিলাম যে এই আন্দোলনটা মানে 18 সালে শেষ হয়ে যায়নি, এটা একটা পর্যায় পর্যন্ত হয়তো গিয়েছে, এবং আমরা বুঝতে পেরেছিলাম যে খুব শীঘ্রই এটা নিয়ে নতুন নাটক শুরু হবে। এবং সেখান থেকে আমরা চেয়েছি যে বাংলাদেশের মধ্যে যে কোটা নামক যে বস্তুটা, যেটা 56% কোটা, আপনারা জানেন যে 56% যখন কোটা থাকে সেখানে 44% হচ্ছে মেধা। সেই মেধার মধ্য থেকেও তারপর আবার বিভিন্ন সুপারিশ, তদবির, এই কেন্দ্রিক আরো 30% চলে যায়। সেক্ষেত্রে মেধাবীরা হয়তো বা 10-15%-এর বেশি সুযোগ পায় না। তো আমরা চেয়েছি যে মেধাবীরা অন্তত পক্ষে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে তারা তাদের মেধা দিয়ে স্থান পাক এবং তাদের যোগ্যতা দিয়ে স্থান পাক, যাতে করে কেউ কারো বাবা, দাদা কিংবা নানার ক্ষমতায় কিংবা মামার ক্ষমতায় এই সকল চাকরিতে না পায়। এবং আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে আমলাতান্ত্রিকতা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে মধ্যে হচ্ছে যে তেলবাজি তার একটা চরম শিখরে পৌঁছে গিয়েছে। এটার কারণ হচ্ছে একমাত্র তারা যোগ্যতা বলে আসেনি, তারা এসেছে কোনো কোটা অথবা কোনো তদবির সুপারিশের মাধ্যমে। এবং আমাদের যে পররাষ্ট্রনীতি, সেটাও কিন্তু একে একে ভেঙে পড়ছিল। মানে এখানের মধ্যে মেধাবীরা সুযোগই পাচ্ছিল না। তো আমরা চাচ্ছিলাম যে এই ধরনের যে কার্যক্রম, এটাকে একদম সম্পূর্ণভাবে যে ঠিক আছে, আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, 71 সালে তাদের অবদানকে সম্মান করি, কিন্তু সেখানের মধ্যে তাদের সন্তানের পর তাদের নাতিপুতি হতে শুরু করে সবাই যদি এভাবে পেতে থাকে, তাহলে ধরেন আপনি 5 লক্ষ মুক্তিযোদ্ধা মানে কোটা ব্যবহার করছেন। তো সেক্ষেত্রে তাদের যদি 2 জন করে সন্তান থাকে, 2 জন সন্তানের মধ্যে যদি আবার ধরেন যে 5 জন করে, 2 জন সন্তানের 2 জন করে যদি সন্তান হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5 লক্ষ মুক্তিযোদ্ধার 20 লাখ নাতিপুতি হচ্ছে। এই 20 লাখ নাতিপুতিরা তারা যখন কোটা কেন্দ্রিক চায়, তখন সেক্ষেত্রে মেধাবীদের সাথে আসলে তামাশা করা হয়। এই তামাশাটা আমরা আসলে মেনে নিতে পারিনি। আমরা চেয়েছি অন্তত পক্ষে মেধাবীরা যেহেতু বাংলাদেশের প্রতিযোগিতামূলক যে চাকরি আছে সেই চাকরির মধ্যে তারা স্থান পায়, এবং সেখান থেকেই মানে কোটার একটা বাস্তব হতে পারে যে প্রতিবন্ধী কোটা থাকতে পারে, সেখানের মধ্যে হচ্ছে উপজাতি যারা আছেন তাদের কোটা থাকতে পারে, সেটা কখনোই হয়তো 5%-এর বেশি না। এটা আমরা চেয়েছি যে আমরা কোটা সংস্কার চেয়েছি, আমরা কোটাটাকে একদম বাতিল চাইনি। সো এই সংস্কারটা আমাদের রাখার জন্যই হচ্ছে মূলত আন্দোলনের মোটিভটা শুরুতে ছিল। এবং পরবর্তীতে আপনারা জানেন যখন সরকার মারমুখী হলো এবং আওয়ামী সন্ত্রাসীরা যখন মারমুখী হলো সমগ্র বাংলাদেশের মধ্যে, এবং সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমগ্র বাংলাদেশে একটা হত্যাযজ্ঞ চালালো, তখন সেটা আর কোটা আন্দোলনে সীমাবদ্ধ থাকেনি। সেটা পরবর্তীতে 1 দফায় পরিণত, 9 দফা থেকে 1 দফা, এবং সর্বশেষ হাসিনার পালানোর মাধ্যমে আমাদের এই জার্নিটা একটা পর্যায়ে শেষ হয়েছে আমরা বলতে পারি। কিন্তু এটা আরো এখনো অনেক পথ বাকি আছে, জুলাই এখনো শেষ হয়নি। এটা সামনে আরো চলবে, কারণ আমরা বৈষম্যের বিরুদ্ধে এবং আমরা যে আমাদের সাথে অবিচার করা হচ্ছিল এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন, এটা সবসময় জারি থাকবে। জি, ধন্যবাদ জনাব আব্দুল আজিজ ভুঁইয়া, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আমাদের অতিথি মোহাম্মদ মুসা আপনার কাছে জানতে চাই, এই যে আসলে আমরা দেখতে পেয়েছিলাম যে জুলাই আন্দোলন যখন শুরু হয় লক্ষ্য উদ্দেশ্য মানে ছিল বৈষম্য দূর করা, কিন্তু বিভিন্ন পয়েন্টে লক্ষ্য উদ্দেশ্যটা চলে যায়। আসলে এটা কি প্ল্যানিং ভাবে আগে থেকে, আন্দোলনের আগে কি প্ল্যানিং ছিল যে আমরা হাসিনাকে পতন করব, এরকম ছিল নাকি অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল যদি একটু বলতেন মুসা, জনাব মোহাম্মদ মুসা?
জি জি ভাই, আসলে আপনি যেটা বলছেন, আহ, আমার পূর্বের ভাই বলেছেন আসলে যে কোটা আন্দোলনের বা সরকার পতনের সর্বশেষ আন্দোলনের আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি নিয়ে শুরু হয়েছিল। একটা বিষয় হচ্ছে কি, বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে বিগত 16 বছরে, সব আন্দোলন সংগ্রামে কিন্তু জামাত শিবিরকে বা জামাত বিএনপি কে এক ধরনের ব্যাশিং করা হয়েছে। জামাত বিএনপি কে বলা হয়েছে এই আন্দোলনের পিছনে জামাত শিবির জড়িত, বিএনপি জড়িত, আহ, এগুলো বলা হয়েছে। এখন দেখেন এই কোটার বিরুদ্ধে 56% কোটা এবং 44% মেধার ভিত্তিতে নিয়োগ হবে, সেখানেও তদবির বা অন্যান্য বিষয়গুলো তো এখনো এখনো কিন্তু রয়ে গেছে। তো এই জায়গা থেকে এই অল্প মানে যেই আসন, বাংলাদেশে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু চাকরির বাজারটা খুবই ছোট, খুবই ছোট এখানে, এবং অনেক লক্ষ লক্ষ গ্রাজুয়েশন বের হচ্ছে। ওই জায়গা থেকে যখন নিজেদের একটা জীবিকা অর্জনের মাধ্যমের জায়গা থেকে যখন আমরা অনেক পড়াশোনা করে পরিশ্রম করার পর আমি যখন ওইখানে যেতে না পারার একটা আকাঙ্ক্ষা, তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এই ক্ষোভের জায়গা থেকে আসলে আন্দোলনের, কোটা সংস্কার আন্দোলনের জায়গাটা শুরু হয়েছে। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই আন্দোলনের লক্ষ্য কখনোই ফ্যাসিবাদ পতন ছিল না। শুরুতে সরকার পতনের কোনো আন্দোলনের ইয়া ছিল না। মানুষ আসলে চিন্তাই করতে পারেনি যে 16 বছর ধরে যাদের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে, এই আন্দোলন একসময় গিয়ে সরকার পতন হবে। 16ই জুলাইয়ের পরে যখন শহীদ আবু সাইদ শহীদ হলো এবং চট্টগ্রামের শহীদ ওয়াসিম, শহীদ ফয়সাল আহমেদ শান্ত এবং শহীদ ফারুকরা শহীদ হলেন, এরপরে মানুষ আসলে কিছুটা আন্দাজ করতে পারছেন এবার হয়তো শেখ হাসিনা বা ফ্যাসিবাদকে হয়তো, ফ্যাসিবাদের আবার হয়তো রক্ষা নাই। কিন্তু মানুষ আসলে চিন্তাও করতে পারেনি একটা সময় গিয়ে এই আন্দোলন, আমরা বলতে পারি যে কি বদরও যেভাবে 313 জন সাহাবী যে বিশাল একটা বিরোধী সৈন্যের জি, উপর বিজয় লাভ করেছে, জনাব এখানে মোহাম্মদ মুসা, জি ধন্যবাদ আপনাকে। আমরা একটু জনাব তারেক মনোয়ার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জনাব তারেক মনোয়ার, শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আসলে আমার লাইটিংটা আসলে খুব সমস্যা করতেছে এখন, একটু ইয়া করলাম। হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন বলতে পারেন। জি, জি ধন্যবাদ জনাব তারেক মনোয়ার। আপনার কাছে জানতে চাই, এই যে জুলাই আন্দোলন হলো, আমরা দেখতে পেয়েছি এক এক সময় এক এক লক্ষ্য উদ্দেশ্য, এক এক সময় এক এক কর্মসূচি, এক এক সময় এক এক দিকে মন নিচ্ছে। আসলে মানে আপনার কাছে একজন জুলাই যোদ্ধা হিসেবে জানতে চাই, আসলে মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি ছিল? মানে বৈষম্য দূর করা নাকি অন্য কিছু? যদি একটু আপনিও যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, এই বিষয়টা আসলে অনেকটা জটিল। তবে আমি যদি বলতে যাই, আসলে প্রথম দিকে এটার তো উদ্দেশ্য ছিল একটাই, যে কোটাটা হচ্ছে যে জাস্ট কি করা, যে যে একটা বৈষম্য হচ্ছে সেটা কেউই চায় নাই, আমরাও চাই নাই, এবং কেউই চায় নাই। ফলে দেখা গেছে যে কোটার জন্য একটা আন্দোলন শুরু হয় এবং সেটা খুবই শান্তিপূর্ণভাবে চলে আসতেছিল। আমরা দেখেছি যে প্রায় জুনের জুনের কয়েকদিন ধরেই আন্দোলনটা চলতে চলতে জুলাইতে একটু আস্তে আস্তে শান্ত গতিতে চলে আসতেছিল। পরে দেখা গেছে যে 14-15 তারিখের দিকে যখন শেখ হাসিনা আহ কিছু বক্তব্যের মধ্যে বললেন, যে উনি কিছু শব্দ ব্যবহার করলেন, যেমন যে রাজাকার বা অন্যান্য কিছু শব্দ ব্যবহারের ফলে দেখা গেছে যে জনরোষ একটা তৈরি হয়ে গেছে, মানে মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে মানুষ মানে সেটাকে আর স্বাভাবিকভাবে নেয় নাই। তো ফলে দেখা যাচ্ছে তো 15 তারিখের পর থেকে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এভাবে এটা তীব্র থেকে তীব্রতর হয়। ফলে দেখা গেছে আমরা এটা উদ্দেশ্যটা আর কি, যে উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে শুধুমাত্র কোটা, যে একটা বৈষম্য হচ্ছে সেটাকে নিরসন করা। সেখান থেকে এটা একটা বিশাল একটা আন্দোলনের রূপ দান করে এবং এই আন্দোলনটা আমরা দেখতে পাই। এটার ফলে হচ্ছে ফেসিবাদী, মানে ফেসিবাদী যে একটা শাসন আমাদের মধ্যে যে ইয়া করেছিল সেটার পতন হয় এবং আমরা হচ্ছে একটা কি বলে একটা এই ইয়ার থেকে মুক্তি পাই আর কি। তো যদি সামারি হিসেবে যদি বলতে যাই, আসলে আমাদের প্রথম উদ্দেশ্য ছিল এটাই, যে জাস্ট কোড আর বৈষম্যতা দূর করা। তো এটা হচ্ছে আস্তে আস্তে প্রেক্ষাপটে আস্তে 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 পরিবর্তন হতে হতে 5ই আগস্টের আর কি সর্বশেষ যে ইয়াতে পরিণত হয়। জি ধন্যবাদ জনাব তারেক মনোয়ার। জুলাই যোদ্ধা চট্টগ্রাম এবং উনি শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। জি আপনাকে ধন্যবাদ। এখন আমরা জনাব আব্দুল আজিজ ভুইয়া, আপনার কাছে জানতে চাই, আসলে আমরা দেখেছি ঢাকা যে আন্দোলন হয়েছিল,
সেই আন্দোলনের বেশ কয়েকটি পয়েন্টে খুবই সংঘর্ষ হয়েছিল। তার মধ্যে ঢাকা উত্তরাতে খুব ভয়াবহ আকার ধারণ করেছিল এবং সেই ঢাকা উত্তরাতেই আপনি আন্দোলনে সংযুক্ত ছিলেন। আসলে আপনি যে স্থানে আন্দোলন করেছেন সেখানে কি কি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন যদি একটু বলতেন। ধন্যবাদ। উত্তরা আন্দোলন নামানোর পেছনে সর্বপ্রথম আমাদের যে চিন্তাটা কাজ করে সেটা হচ্ছে 15 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করা হলো এবং আমরা বুঝতে পারছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া। আহ, কারণ অতীতের অভিজ্ঞতায় আমরা এটা জানি যে এমন কিছু অকারেন্স যদি হয় তাহলে বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। তো এখানে একটু ব্যতিক্রম হচ্ছে এই আন্দোলনটা সমগ্র বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে গিয়েছে। তো যেহেতু সমগ্র বাংলাদেশ ব্যাপী এই আন্দোলনটা ছড়িয়ে গেছে, তার সমগ্র বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে সেগুলো একসময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। তো আমরা চিন্তা করছিলাম যে আমরা স্থানীয় পর্যায়ে ঢাকার যে প্রবেশ মুখগুলো আছে, ঢাকার প্রবেশ মুখগুলো ওখানে যে স্থান আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার শিক্ষার্থীদের নামিয়ে আমরা এই আন্দোলনটাকে বাস্তবায়ন করতে পারি। তো আমি শুরুতেই 15 তারিখ আমরা 16 তারিখের উত্তরায় নামার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেই এবং সেখানে আমি চিন্তা করেছি যে ওখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শুধু নয়, এখানের মধ্যে আশেপাশে যেসব স্কুল কলেজগুলো আছে স্কুল কলেজগুলোকে আমাদেরকে আহ উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং তাদের যে এখানে উপস্থিতিটার ফলে আমাদের এই আন্দোলনটা আরো বেগবান হবে। যেহেতু 2018-তে নিরাপদ সড়ক আন্দোলন সমগ্র বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছিল আমার, এক্ষেত্রে আমি জানি যে একটা আন্দোলন বাস্তবায়নের জন্য সমগ্র মানুষ যখন একসাথে রাজপথে নেমে আসে তখন সেই আন্দোলনটা বেগবান হয়। তো আমরা 16 তারিখ রাজপথে নামি, তখন সেখানে আমরা পুলিশের থেকে কোনো বাধা তখন পাইনি। আমাদেরকে বাধা দিতে এসেছিল আওয়ামী সন্ত্রাসীরা। সেখানে ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের যে সন্ত্রাসী এবং টোকাই বাহিনী আমাদেরকে হামলা করে আঘাত করতে আসে। যদিও সেদিন উত্তরার মধ্যে কোনো হতাহত হয়নি। তো পরবর্তী দিন 17 তারিখ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কফিন মিছিল এবং সেখানে 16 তারিখে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদের হত্যাকাণ্ড এবং পরবর্তীতে সন্ধ্যার পর চট্টগ্রামে আহ, ওয়াসিম, শান্ত সহ 3 জনের হত্যাকাণ্ডের পর আমরা সেখানে শহীদের গায়েবানা জানাজার আয়োজন করা হয়। সেখানের মধ্যে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি এবং 18 তারিখে আমরা প্রথম উত্তরার মধ্যে এরপরে যখন কমপ্লিট শাটডাউনে চলে যাওয়া হয় আমরা উত্তরা যখন নামি তখনই আমরা জানতাম 16 তারিখের হত্যাকাণ্ডের পর এবং 17 তারিখে বিভিন্ন জায়গায় এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাটাক হলো। শিক্ষার্থীরা যখন ছাত্রলীগকে বিভিন্ন হল থেকে বিতাড়িত করলো, সেখান থেকে ভিসি বিল্ডিং এর মধ্যে তাদেরকে আটকে ফেলে বহিরাগত সন্ত্রাসীরা এসে তাদেরকে হামলা চালালো, তাদের ওখানে ইট পাটকেল, ককটেল এ ধরনের বিস্ফোরণ তারা ঘটালো। সেখানে আমরা বুঝে গিয়েছিলাম যে আমাদের এই আন্দোলনটা সম্ভবত আর আহ অহিংস হচ্ছে না, এটা আমাদের সহিংসতার মধ্যে চলে যাচ্ছে। এই জন্য আমরা 17 তারিখ প্রস্তুতি নেই এবং প্রস্তুতির জন্য বাংলাদেশের সামনের সারির যেসব ছাত্র সংগঠন আছে যারা এই আন্দোলনটাকে সহযোগিতা করেছে তাদের সাথে আমরা যোগাযোগ করি। এর মধ্যে ছাত্র শিবির ছিল, ছাত্র অধিকার পরিষদ ছিল এবং ছাত্র শক্তির সাথে আমাদের যোগাযোগ হচ্ছিল। সেখান থেকে আমরা 18 তারিখ কমপ্লিট শটডাউনের মধ্যে যখন যাই তখন আমাদের উত্তরার মধ্যে ফার্স্ট সেকেন্ড থেকে বলা যায় আমরা 11টা বাজে কর্মসূচি দিয়েছিলাম, কিন্তু 10টা বাজে যখন উপস্থিত হই তখনই পুলিশ আমাদের লক্ষ্য করে টিয়ার শেল এবং বুলেট, রাবার বুলেট ফায়ার করে এবং এক পর্যায়ে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার পরে সেখানে যুক্ত হয় র্যাব হেডকোয়ার্টারের র্যাবের সদস্যরা, সেখানে যুক্ত হয় এপিবিএন হেডকোয়ার্টার থেকে আসা আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা, সেখানের মধ্যে যুক্ত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ দাঙ্গা যে প্রতিরোধ বাহিনী থেকে শুরু করে উত্তরা, পূর্ব, পশ্চিম, এয়ারপোর্ট থানা হতে শুরু করে যতগুলো থানার পুলিশ আছে তারা সেখানের মধ্যে অংশগ্রহণ করে এবং তারা সেখানের মধ্যে সাজোয়া যান এপিসি নিয়ে এসে এবং তারা যুদ্ধাঙ্গদেহী হয়ে এই ছাত্রদের উপর তারা লাগাতার হামলা চালায় এবং এই হামলাটা 18 তারিখ 19 তারিখ কারফিউর আগ পর্যন্ত এটা অব্যাহত ছিল। আর পরবর্তীতে 4 তারিখে যখন আমরা আবার নামি তখন সেখানের মধ্যে কোনো হামলা হয়নি
এবং 5 তারিখে জি, যখন আমরা জনাব ঢাকার দিকে মুভ করে জনাব চলে যাই আব্দুল আজিজ ভুঁইয়া, জনাব আব্দুল আজিজ ভুঁইয়া, আপনার কাছে জানতে চাই, আপনারা তো মানে এই আন্দোলনের আগে বহু আন্দোলন করেছিলেন ছাত্রদের নেতৃত্বে। তো আপনারা তো জানেন যে আন্দোলন শুরু হলে বিভিন্ন বাধা বিপত্তি তৈরি হবে। সেক্ষেত্রে এই বাধা বিপত্তি মোকাবেলা করার জন্য আপনাদের কি কোনো প্রস্তুতি ছিল কিনা, পূর্ব প্রস্তুতি ছিল কিনা, যদি একটু জানাতেন। ধন্যবাদ। আমরা আসলে সরকার লিথিয়াম যে বুলেট সেটা প্রয়োগ করবে, এটা আমরা আসলে এটা আমাদের ভাবনা বা কল্পনার বাইরে ছিল। আমরা চিন্তা করেছিলাম যে সর্বোচ্চ হয়তো বা আমাদেরকে টিয়ার শেল, ছিটাগুলি, রাবার বুলেট, এটা আমাদেরকে এটা ছোড়া হবে, এটা দিয়ে আমাদের ছত্রভঙ্গ করা হবে, এবং সাউন্ড গ্রেনেডের কথা আমরা চিন্তা করেছিলাম যে এটা দিয়ে ছত্রভঙ্গ করা হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আহ, দুপুরের পর থেকে আমরা দেখেছি সেখানে লাইট বুলেট ফায়ার হয়েছে, যেটা 7.62 মিলিমিটার চাইনিজ AK-47, এটা দিয়ে ফায়ার হয়েছে। এবং অত্যাধুনিক অস্ত্র, যেগুলো সাধারণত দেখা যায় যে বিজিবি এবং আর্মির কাছে থাকে, এসব অস্ত্র দিয়ে ছাত্রদেরকে আহ হত্যা করার জন্য তারা চেষ্টা চালিয়েছে। এবং আমাদের যে প্রস্তুতি ছিল, আমাদের প্রস্তুতি হচ্ছে আমরা টিয়ারশেল থেকে বাঁচার জন্য আমরা পেস্টের প্যাকেট রাখতে বলেছিলাম, একটা দেয়াশলাই রাখতে বলেছি যাতে আগুন দিয়ে হয়তো টিয়ারশেল থেকে আমরা বাঁচতে পারি, এবং আমরা মোটা জামা কাপড় পরতে বলেছিলাম যাতে করে ছিটাগুলি আমাদের জামা কাপড় ভেদ করে, আমাদের চামড়া ভেদ করে আমাদের বিশেষ কোনো ক্ষতি করতে না পারে, এবং আমাদের যেসব উইক জায়গাগুলো আছে শরীরে, সেই জায়গাগুলোর মধ্যে আমরা যথেষ্ট প্রোটেকশন রাখতে বলেছিলাম। কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে সেখানের মধ্যে তারা মানুষকে মানে সিভিলিয়ান মানুষদেরকে, যেখানে আমাদের হাতে ছিল লাঠি, হয়তো বা আমরা ইট ছিল আমাদের, কিন্তু তারা সরাসরি আমাদেরকে আহ মানে যুদ্ধাস্ত্র দিয়ে আমাদেরকে হত্যাকাণ্ডে মেতে ওঠে। এবং সেখানের মধ্যে তারা মানে রক্তের পর রক্ত ছড়ায়। ছাত্রদেরকে তারা হত্যা করতে তারা এক মানে খুনের নেশায় মেতে ওঠে, আমি এটা বলবো। এবং এটা মনে হয় একটা ভিডিও গেমস এর মতো তারা করছিল, যে সামনে যাকে পাইছে তাকে ধরে গুলি করছে। এবং তারা হয়তো এটা নিয়ে মানে তাদের যে আচরণ দেখেছি, আমার মনে হচ্ছে যে এটা কোনো একটা ভিডিও গেমস তারা খেলছে। এই মানুষগুলোকে তারা মানুষ মনে করে না, এটা কার্টুনের মতো মনে করেছে, এরকম করে তারা হত্যা করেছে। এটা আমাদেরকে এখনো পীড়া দেয় যে ওই সকল দৃশ্যগুলো যে কিভাবে ছাত্রদের উপর। এবং আমার একটা জিনিস খুব মনে আছে যে আহ, একটা ছাত্র আহ, মানে স্লোগান দিতে দিতে সে উত্তরা পূর্বের সামনে এপিসির উপরে উঠে যায়, এবং সেখানে পুলিশ তাকে গুলি করে, এপিসি থেকে গুলি করার পর সে পড়ে যায়, এবং এপিসি তার গলার উপর দিয়ে চালিয়ে দেয় যাতে করে তার দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। এই ধরনের আহ, মানে হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে আমাদের চোখের সামনে। তো এটা আসলে আমাদের জন্য খুব মানে আশ্চর্যের বিষয় ছিল। আমরা এটা বলতে পারি যে একটা আশ্চর্যজনিত একটা ঘটনা, আছে এরকম একটা কাজ তারা করেছে, এবং এটা আমাদের চিন্তার বাইরে ছিল। এবং আমরা সবাই নিরস্ত্র ছিলাম, এবং আমরা মানে নিজেদের সাধারণ যে প্রোটেকশন গুলো সেটা ব্যবহার করার চেষ্টা করেছি, কিন্তু লিথিয়াম বুলেটের কাছে আসলে এই প্রোটেকশন কিছুই নয়। জি, ধন্যবাদ জনাব আব্দুল আজিজ ভুইয়া, ধন্যবাদ। আমরা এখন একটু জনাব তারেক মনোয়ার, জুলাই যোদ্ধা চট্টগ্রাম, আপনার কাছে যেতে চাই। আমরা আপনাকে একই প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু চট্টগ্রামে সরাসরি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তো আসলে এই আন্দোলন করতে গিয়ে আপনারা কি কি বাধা বিপত্তির মধ্যে পড়েছিলেন, এবং কোন কোন পয়েন্টে আপনাদেরকে উপরে যে বিভিন্ন বাধা বিপত্তি তৈরি হয়েছে, সেটা যদি একটু দর্শক উদ্দেশ্যে বলতেন, জনাব তারেক মনোয়ার। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা তো এক এক সময় এক এক বাধার সম্মুখীন হই আমরা। যদি শুরু থেকে বলি, এটা যখন থেকে প্রকট হওয়া শুরু করে, যেমন আপনার 15 তারিখের পরে প্রথম যেদিন 16 তারিখ, আমরা যেদিন মুরাদপুরে আর কি সবাই একসাথে হই, 16 তারিখ যেদিন হচ্ছে আন্দোলনটা খুব বেশি প্রকট আকার ধারণ করে। সেদিন হচ্ছে আমি আহ, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এক এরিয়াতে থাকতাম। ওখান থেকে যাওয়ার পথে হচ্ছে আমরা প্রথমেই যাওয়ার পথেই বাধাগ্রস্ত হই। বাধাগ্রস্ত হয়ে হচ্ছে অক্সিজেনের পরবর্তীতে গিয়ে আমরা যারা জানি, দর্শকরা যারা শুনতেছেন অনেকে চিনতে পারেন যে চট্টগ্রাম মুরাদপুরের আগে হচ্ছে অক্সিজেনের পরে কিছু জায়গা আছে, আতুরার ডিপো এবং অন্যান্য জায়গা, এই জায়গাগুলোতে হচ্ছে ছাত্রলীগের বাহিনীরা হচ্ছে তখন
বিভিন্ন লাঠিয়াল বাহিনীরা হচ্ছে ছোট ছোট দফায় দফায় বিভিন্ন গলিগুলোতে হচ্ছে উৎপেতে ছিল। তো তখন আমরা অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে হচ্ছে ওখানে যেতে হয় মুরাদপুরের স্থলে। আমরা জানি ওই দিন, ওই 16 তারিখ, ওই দিন ছিল মঙ্গলবার, ওই দিনে হচ্ছে প্রথম আর কি আবু সাইদ শহীদ হন। খুব সম্ভবত বিকালের দিকে, বিকাল 3টা বা এইরকম একটা সময়ে, যখন টেলিগ্রাম চ্যানেলে আর কি স্ক্রল করার সময় দেখছিলাম যে আবু সাইদ তখন আর কি মারা গেছেন। তো 16 তারিখ হচ্ছে ওই দিন খুব বেশি প্রকট, খুব বেশি আন্দোলন হয় বলা যায় ওই দিন আমাদের চট্টগ্রামে। আমরা জানি যে 3জন শহীদ হন। শহীদ শান্ত, শহীদ হচ্ছে আমাদের একজন অপরিচিত একজন ছিলেন, এরপর ভাই শোনা যাচ্ছে কিনা আমাকে? শহীদ জি, শান্ত শোনা ছিলেন যাচ্ছে এবং জনাব তারেক মনোয়ার। শহীদ ওয়াসিম এবং অপরিচিত আমাদের, যার নামটা আসলে আমরা স্মরণ করতে পারি না, আমরা যে পরিচিত যে ওয়াসিম আর শান্তকে আমরা স্মরণ করি, 3জন হচ্ছে ওই দিনই হচ্ছে শহীদ হন। তো আন্দোলনের পর এক সময় দেখা যায় বিকালের দিকে এটা মোটামুটি সমাপ্ত হয়ে যায়, এবং 17 তারিখ এবং 18 তারিখ হচ্ছে সবচেয়ে স্মরণীয় ঘটনা। সেদিন আমরা সবাই মিলে হচ্ছে নতুন ব্রিজে এক সমাবেত হয়েছিলাম। ওখানে আমরা পুলিশের আহ, বিভিন্ন আপনার বুলেট, প্রথম দিকে হচ্ছে টিয়ার শেল মেরে আমাদেরকে ওরা ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরবর্তীতে যখন আমরা আরো বেশি হচ্ছিলাম, তখন দেখা যায় যে তারা বিভিন্ন বুলেট গুলো ব্যবহার করে আর কি, বিভিন্ন ধরনের অস্ত্র তারা ব্যবহার করে, মারণাস্ত্র ব্যবহার করে। তো ফলে দেখা যায় যে আমার আশেপাশের কয়েকজন আর কি, আমার সহপাঠী এবং আমার রুমমেট ছিল একজন, সে হচ্ছে যে ছড়াগুলি অনেকগুলা খায়, এবং একজন তো অনেক মারাত্মক একটা বুলেট তার একদম হচ্ছে যে ইয়ার হাতের হচ্ছে ইয়াতে বাহুতে হচ্ছে আঘাত হয়, এবং সে বেশ কিছুক্ষণ হচ্ছে আইসিইউতে ভর্তি ছিল। পরবর্তীতে আর কি 18 তারিখের পরে দেখা যাচ্ছে, এটা 18 তারিখে তো আমরা সকলেই জানি যে ওই দিন একদম হচ্ছে কি করা হয়, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। সেটা প্রায় 8-10 দিন মতো কি ছিল, ইন্টারনেট বন্ধই ছিল। তো তখন থেকে দেখা যাচ্ছে যে আমরা আর নিয়মিত তেমন যোগাযোগ হচ্ছে না। তবে আমরা দেখা গেছে মোটামুটি প্রায় সময় আমরা যেখানে পারা যায়, তবে শহরের লালদিঘির ময়দান এবং বিভিন্ন জায়গাগুলোতে হচ্ছে কি করা হয়েছে, এই আমাদের যে গায়েবানা জানাজা, এই জানাজাটা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তীতে বিভিন্ন সময় হচ্ছে দিন আস্তে আস্তে যখন যত যাচ্ছিল, আমরা বিভিন্ন ছোট ছোট করে আন্দোলন চট্টগ্রামে বিভিন্ন জায়গায় হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে নিউ মার্কেট, এরপর আপনার মুরাদপুর বহদ্দারহাটে হয় কয়েকবার, এবং লালদিঘি ময়দানে কয়েকবার বড় বড় সমাবেশ হয়। এরপরে তো আমরা জানি সকলেই এই যে 1, 2, 3, 4 তারিখ এই সময়গুলোতে হচ্ছে বিশাল আন্দোলন হয়। এই সময়গুলোতে হচ্ছে নিউ মার্কেটে বিশাল, এখানে আসলে বলতে গেলে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন আমরা যেটা কল্পনাও করি নাই, যেটা যারা হচ্ছে প্রশাসন, যে প্রশাসন হচ্ছে যে আহ সরকারের একদম কি বলা যায় মদতপুষ্ট, একদম হাসিনা সরকারের মদতপুষ্ট হিসেবে তারা পরিণত হয়ে যায়, এবং তারা হচ্ছে ছাত্র জনতার উপরে যেভাবে নির্বিচারে হচ্ছে তারা গুলি চালায়, সেটা আসলে আমাদের কারোরই ধারণা ছিল না যে তারা সরকারি, সরকারি বলতে তারা দেশেরই, আমরা দেশের এক সম্পদ, দেশের বাহিনী হিসেবে তাদেরকে জানি, এবং তাদেরকে আমরা ইয়ে করে থাকি। আসলে সরকারের যে একেবারে সরকারের বাহিনীতে পরিণত হয়ে যাওয়া, সে কারণে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের যে এদের কাছ থেকে হচ্ছে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হতে হয় এই পুলিশ বাহিনী বা অন্যান্য বিভিন্ন ভাবে হচ্ছে আমরা বিভিন্ন সম্মুখীন হই। এবং সবচেয়ে বেশি এদের পাশাপাশি যারা ছিল তারা হচ্ছে ছাত্রলীগ আর কি, ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অন্যান্য যে লীগ গুলো আছে, তাদের ইয়ার থেকে হচ্ছে আমরা সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হই আর কি। জি, ধন্যবাদ জনাব তারেক মনোয়ার, জুলাই যোদ্ধা চট্টগ্রাম। আমরা এখন জনাব মোহাম্মদ মুসা, যিনি বান্দরবনে জুলাই যোদ্ধা হিসেবে ছিলেন, আপনার কাছে জানতে চাই। আসলে আমরা জানি যে বাংলাদেশে যখনই উত্তাল আন্দোলন হয় বা বড়দিন আন্দোলন হয়, কিন্তু বান্দরবন খুবই শান্ত থাকে। কিন্তু আমরা জুলাই আন্দোলনে দেখেছি যে বান্দরবনও অনেকটা উত্তাল হয়ে গিয়েছিল এই জুলাই আন্দোলনে। তো সেক্ষেত্রে আসলে এই যে বান্দরবনে আপনারা জুলাই আন্দোলন করতে গিয়ে কি কি বাধার বিরুদ্ধে মুখে পড়েছিলেন, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতেন। জি, ধন্যবাদ ভাই। আসলে বান্দরবানের পরিস্থিতি হচ্ছে সার্বিকভাবে বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে একটু ভিন্ন। বলা যায় যে বান্দরবানকে বলা হয় সম্প্রীতির বান্দরবান। এখানে আসলে বিগত 30 থেকে 35 বছর ধরে একজন এমপি, যিনি আসলে লাগাতার এমপি হয়ে আসছিলেন, এবং একজন অভিভাবকের মধ্য দিয়ে বান্দরবান পরিচালিত হচ্ছিল, এবং এখানে দ্বিতীয় কোনো নেতা বা দ্বিতীয় কোনো প্রতিনিধি কেউ এখানে মুখ তুলে বা গলা উঁচু করে কথা বলার মতো কেউ ছিল না। এখন বিরোধী যে দলগুলো ছিল বা আওয়ামী লীগের যে বিরোধী পক্ষগুলো ছিল, বিএনপি, জামায়াত, এরা কিন্তু খুবই একেবারে কোণঠাসা অবস্থায় ছিল বান্দরবনে। ওই জায়গা থেকে জুলাই আন্দোলনের স্পিরিটটা, জুলাই আন্দোলনের যেই স্পৃহা, এটা যেভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বান্দরবানেও কিন্তু আমাদের
অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে এরা কিন্তু বিশাল বিশাল কথাবার্তা বলা বা বিভিন্ন আলাপ আলোচনা করছিল। আপনি হয়তো জানবেন বান্দরবানে যেগুলো বড় বড় ফেসবুক গ্রুপ আছে, এগুলোর কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ ফ্যাসিবাদের বেশ কিছু লোকজনের কাছে আছে। আমি বলবো হচ্ছে অনেকে সাংবাদিকতা করেন বা বিভিন্ন নিউজ মিডিয়াতে কাজ করেন, এরকম অনেক লোকজন দেখতাম এগুলো নিয়ন্ত্রণ করতো। এমনকি তারা জুলাই বিপ্লব নিয়ে আমরা অনেক যেগুলো পোস্ট গুলো করতাম এগুলো পর্যন্ত অ্যাপ্রুভ করতো না এই গ্রুপগুলোতে। ওইখান থেকে আসলে আমাদের ক্ষোভগুলো আরো অনেক বেশি জন্মায়। আর বান্দরবানে যেই শিক্ষার্থীরা ছিল অনেকেই ঢাকায় ছিল, অনেকে চট্টগ্রাম ছিল, একটা সময় কিন্তু তারা বান্দরবানে চলে এসেছে, মানে হলগুলো বন্ধ হয়ে গিয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ দিয়ে দিয়েছে, পরিস্থিতি খুবই খারাপ ছিল। ওই জায়গা থেকে যারা বাইরে যারা আছে তারা যখন বান্দরবানে আসছে তারা একটা বলছে আমরা কি আসলে কিছুই করতে পারবো না শহীদদের জন্য। ওই জায়গা থেকে চিন্তা করে অনলাইনে আসলে কথা বলে একে অপরে যোগাযোগ করতে করতে এমন সময় 16ই জুলাই আসলে বান্দরবান আমরা সকলেই বলা যায় যে কি বান্দরবানের প্রত্যেক স্তরের স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুল সব জায়গার স্টুডেন্টরা কিন্তু 16 জুলাই ট্রাফিক মোড় যে জায়গাটা আছে এখানে কিন্তু সমবেত হয়েছিল। একদম শান্তিপূর্ণ ছিল, প্রত্যেকের হাতে প্লে কার্ড ছিল। আমি নিজে আসলে অনেকজনকে প্লে কার্ড এবং পতাকা দিয়েছি নিজ হাতে। তো তখন পরিস্থিতি এমন ছিল যে কি আসলে ভিডিও করা বা ক্যামেরাতে আসা এটা ছিল হচ্ছে খুবই বিপজ্জনক একটা বিষয়। ক্যামেরার পিছনে থাকা, ভিডিওতে না আসা, এই ধরনের পরিকল্পনা থেকে অনেকজনকে পতাকা দিয়েছি, অনেকজনকে প্লে কার্ড দিয়েছি। আমরা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে চেয়েছিলাম এখানে। এই শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর জন্য কিন্তু বান্দরবানের সব স্তরের স্টুডেন্টরা এসেছিল, আমি বলেছি পূর্বেই। ওই জায়গা থেকে এই শান্তিপূর্ণ একটা প্রতিবাদ পর্যন্ত তারা মানে সহ্য করতে পারেনি। ছাত্রলীগ আওয়ামী লীগের একটা বিশাল বহর, বিশাল বলবো না, আমরা 16 জুলাই বলা যায় যে প্রায় 500 থেকে 600 জন স্টুডেন্ট কিন্তু ট্রাফিক মোড়ের এই জায়গাটাতে মুক্ত মঞ্চ শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চ যেটা এখন বর্তমানের সামনে সুন্দর করে লাইন ধরে প্লেকার্ড হাতে দাঁড়িয়েছিলাম। ওই পরিস্থিতিতে ছাত্রলীগের যারা কয়েকজন গুন্ডা বাহিনী ছিল তারা কিন্তু তাদেরকে হামলা করতে আসছে। তো এটা কিন্তু খুবই একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল যে হামলা করতে আসছে। এবং একটা মজার বিষয় হচ্ছে কি যারা হামলা করতে আসছে ছাত্রলীগ নামধারী তারা কিন্তু আসলে বয়সের দিক থেকে অনেক বেশি সিনিয়র ছিল, আসলে তাদেরকে দেখে আসলে ছাত্র বলার সুযোগটা আসলে হয় নাই। আর যাদেরকে হামলা করতে আসছে 16 জুলাই যারা আন্দোলনে বা মানে খুব সারিবদ্ধভাবে মানববন্ধন করছিল, সমাবেশ করছিল, তারা কিন্তু বিশাল একটা সংখ্যক ছিল হচ্ছে ক্লাস 6, 7, 8, 9, 10 এই লেভেলের স্টুডেন্ট। এই জায়গা থেকে আসলে এটা একটা পরিস্থিতি ছিল। তারা পরবর্তীতে পুলিশের বাধাই ছত্রভঙ্গ হয়ে যায়, পুলিশ আমাদেরকে বলে তোমরা চলে যাও। তাদেরকে মোটামুটি পুলিশ কিন্তু মোটামুটি একটা সহাবস্থানে ছিল আন্দোলনকারীদের জন্য। আরেকটা জায়গা ছিল হচ্ছে কি 4ই আগস্ট, এর মাঝখানে 16 জুলাই থেকে 4ই আগস্টের মাঝখানে প্রত্যেক যারা আন্দোলনে ছিল যারা গিয়েছিল 16 জুলাই তাদের প্রত্যেককে পার্সোনালি মেসেজ দিয়ে তাদের অভিভাবককে বলে ডিজিএফআই দিয়ে ডিবি দিয়ে পুলিশের মাধ্যমে বিভিন্ন নেতা কর্মীদের মাধ্যমে কিন্তু হুমকি দিচ্ছিল। যেখানে ছোট এই জায়গাটাতে কিন্তু আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি বান্দরবানে যদি আপনি চলাফেরা করেন, আপনি যদি 3টা মানুষের সাথে গায়ে যদি আপনার লাগে এখানে হয়তো একজন ডিবি না হলে ডিএসবি না হলে গোয়েন্দা সংস্থার লোক, মানে এই এত বেশি প্রশাসনের লোক আসলে এই ছোট্ট শহরে বসবাস করে। এই জায়গা থেকে আসলে পরবর্তীতে কিন্তু মাঠে নামার সাহস কেউ করে উঠতে পারেনি। কিন্তু আমরা যখন এক দফা ঘোষণা হইলো অনেকে এক দফার বিরুদ্ধে বললো, আমরা এতদিন কোটা আন্দোলনে ছিলাম এক দফার পক্ষে নাই। 4ই আগস্ট আমরা আবার হচ্ছে বান্দরবানে একটু ছোট করে আন্দোলনের সংগ্রামে নামতে পারছিলাম। এটার অন্যতম হচ্ছে কি আমরা ছোট ছোট বেশ কয়েকজনকে ইন্টারনেট বন্ধ অফলাইনে যোগাযোগ করছিলাম, যারা আসলে 16 জুলাই ছিল তাদের সাথে যোগাযোগ করছিলাম। অনেকজনকে আসলে যোগাযোগ করার পর তারা আসলে ব্লেম দিচ্ছিল এই আন্দোলনটা আসলে এখন কিন্তু ছাত্রদের আন্দোলন না, এটা হচ্ছে জামাত শিবিরের আন্দোলন হয়ে গেছে, এটা হচ্ছে ছাত্র দলের আন্দোলন হয়ে গেছে, এটা হচ্ছে অমুকের আন্দোলন হয়ে গেছে, এটা আসলে সন্ত্রাসীদের আন্দোলন হয়ে গেছে। এরকম বলে বলে অনেকে আমাদেরকে আসলে ঠাট্টা বিদ্রুপে রূপান্তরিত করছিল। মেসেজগুলো আমাদের কাছে এখন অনেক আছে। তো ওই জায়গা থেকে অনেকদেরকে আমরা মেসেজ পাঠাইলাম, সবাই রেসপন্স দিল হ্যাঁ ভাই আমরা আসবো আসবো। যখন 4ই আগস্ট আমরা স্পট ঠিক করলাম, মেসেজটা ফরওয়ার্ড করলাম ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিষয়টা এমন ছিল কি কিছুক্ষণ নেট থাকে কিছুক্ষণ বন্ধ, আবার কিছুক্ষণ মোবাইলেও কথা বলা যায় না, এইরকম পরিস্থিতি ছিল। ওই জায়গা থেকে আমরা যখন একটা স্থান দিয়েছিলাম সেটা হচ্ছে কি আমরা ট্রাফিক মোড়ে দাঁড়াবো আবারও, ওইটা লিক হয়ে গেছে আমাদের। আসলে যখন আমরা বললাম আমরা পরবর্তীতে দেখলাম যে কি এটা আমরা পোস্ট করার আগেই কিন্তু আমাদের
বিরোধীরা অনেকেই বা আমাদের মধ্যে থেকে অনেকে এটা ছাত্রলীগের কাছে পৌঁছে দিয়েছে। পরবর্তীতে দেখলাম যে ওরা ওই ট্রাফিক মোড়ের বিরিয়ানির আয়োজন করছে বা খিচুড়ির আয়োজন করছে, এবং এখানে মাইক একটা বাজিয়ে তারা হচ্ছে একটা খুবই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছে, তাদের নেতা কর্মীদের নিয়ে আসছে লাঠিসোঁটা নিয়ে। পরবর্তীতে আমরা আমাদের মতো করে বললাম না, আমরা ট্রাফিক মোড়ে দাঁড়াবো না, এখানে খুবই বাজে অবস্থা, তারা আমাদেরকে হামলা করলে আমরা কিন্তু তাদের সাথে হামলা করে বের ওঠার মতো অবস্থায় ছিলাম না। পরবর্তীতে আমরা স্থান আবার চেঞ্জ করলাম, বললাম আমরা হিলবার্ট, একটা নাম হিলবার্ট নামক একটা জায়গা আছে, হিলবার্ট হোটেলের ওইখান থেকে আমরা শুরু করব। ওইটা বলার পর খুবই অল্প সময়ের মধ্যে, ঘন্টা দেড়েকের মধ্যে দেখলাম যে হিলবার্টের মধ্যে বান্দরবান যেই আওয়ামী লীগের খুবই হিংস্র একজন ব্যক্তি ছিলেন লক্ষ্মীপদ দাস, আপনি হয়তো চিনবেন, তার নেতৃত্বে দেখলাম হিলবার্ট এই জায়গাটার মধ্যে তারা আবার বক্স টক্স নিয়ে আসা আবারও সেই বিরিয়ানির আয়োজন, এবং তারা কথাবার্তা বলছিলেন, হুমকি দিচ্ছিলেন, রাজাকার বলছিলেন। মানে এখানেও দেখলাম যে তারা জমায়েত হয়ে গিয়ে আগ্রাসী মনোভাব নিয়ে আসলে দাঁড়িয়েছিল অনেকে। তখন আমরা আসলে বাইক নিয়ে, আমি এবং আমার আরেকজন ভাই ছিল, তাকে নিয়ে আমরা দেখছিলাম পরিস্থিতি। আমাদের প্রোগ্রামটা ছিল আসলে 3টায়, তো আমরা 2টায় দেখতেছি এই অবস্থা। পরবর্তীতে ওইখান থেকে আমরা বললাম না, এখানে দাঁড়ানো যাবে না, আমরা তাহলে একটু খুবই স্থানটা চেঞ্জ করে ক্যাং এর মোড় একটা জায়গা আছে বৌদ্ধ মন্দিরের পাশে, ওইখানে দিয়েছিলাম। তো খুবই মানে উত্তেজনাকর পরিস্থিতি বলতে এখানে ভয় কাজ করছিল অনেক বেশি। পরিচিতরা অনেকে ফোন দিচ্ছিল, ভাই কিছু করার দরকার নাই, বান্দরবান সম্প্রীতির জায়গা, এখানে এসব করে আসলে নিজের বিপদ ডেকে আনার কোনো প্রয়োজন নাই। এরকম আসলে আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের অনেকের কিন্তু যারা আন্দোলন সংগ্রামে ছিল 4ই আগস্ট গণের সময়, এদের অনেকের মামলা টামলা ছিল আগে থেকেই। একটা পরিস্থিতি ছিল, ভয়টা আসলে কাজ করলেও আমরা আসলে এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণ হইতে চাইছিলাম। আসলে আমরা তো আসলে মারাই যাব, তো একটু যুদ্ধ করে না হয় মরি, এই চিন্তা থেকে আসলে 4ই আগস্ট তারপর ক্যাং এর মোড় বা যেটা বৌদ্ধ মন্দিরের সামনে দাঁড়ালাম। আমরা আসলে 60-70 জন বা 100 জনের কাছাকাছি সংখ্যক লোকজন আসলো। তখন আমাদের পাশ দিয়ে হচ্ছে পুলিশের যে গাড়িগুলো ছিল, 2-3টা পুলিশের গাড়ি সামনে দিয়ে যাচ্ছিল, তারা গোয়েন্দারা আমাদের কাছ থেকে জিজ্ঞেস করছিল তোমরা এখন কোথায় যাবা। আমরা আসলে তাদেরকে বলছিলাম আমরা সরকারি কলেজের দিকে যাব। আমরা আসলে তাদেরকে মিসলিডিং দিয়েছিলাম, মানে তাদেরকে মিসগাইড করেছিলাম। তারা তখন কি করেছিল, ওইদিকে চলে গেছে পুলিশের গাড়ি বহরটা নিয়ে। পরবর্তীতে আমরা ওইদিকে না গিয়ে বিপরীত দিকে, এখানে যে নির্বাচন অফিস বা রিগেল ফার্নিচারের একটা দোকান আছে বিপরীত দিকে, ওইদিকে আমরা গিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করলাম। শেষ করার 2 মিনিটও হয় নাই বা 1 মিনিটও হয় নাই, 2 দিক থেকে 3 দিক থেকে ছাত্রলীগ যে গুন্ডা বাহিনীরা আসলে বুঝতেই পারে নাই যে আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম বা ওইখানে আমরা বিক্ষোভ মিছিলটা শেষ করলাম। লাঠিসোঁটা নিয়ে আসছিল, তখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। আমাদের যে 70-80 জন ভাইয়েরা সহযোদ্ধারা আসছিল, তাদেরকে আমরা কাউকে এদিকে পাঠিয়ে দিই, কাউকে ওদিকে পাঠিয়ে দিই, ভিন্ন ভিন্ন ভাবে পাঠিয়ে দেওয়ার পর আমরা চলে যাই। চলে যাওয়ার পর আসলে আমরা আমাদের যারা সামনে কয়েকজন ছিল, যারা ভিডিওতে আসছিল এবং পিছনে থেকে যারা ছিল, সবাইকে আমরা আসলে বান্দরবান ছাড়া করে ফেলেছিলাম। আসলে ওই পরিস্থিতিতে যদি কাউকে পাওয়া যাইতো, তাদের হাতে ছিল হচ্ছে লাঠি, তাদের হাতে ছিল হচ্ছে রড, তাদের হাতে ছিল হচ্ছে মানে রামদার মতো যেগুলো কাঠের যে স্টিক বলে সেগুলা। এগুলো দেখার পর আসলে আমরা স্বাভাবিক থাকতে পারিনি। আর পরবর্তীতে বান্দরবানের পরিস্থিতিতে আমি আপনাকে সংক্ষেপে বললাম, এটা হচ্ছে মূলত বান্দরবানের পরিস্থিতি ছিল। পরবর্তীতে 5ই আগস্টের পর তো বান্দরবানে কেমন ছিল এটা বলার জি, বাইরে। ধন্যবাদ যে জনাব মুসা। ধন্যবাদ আপনার জুলাই যে স্মৃতিচারণ গুলো করলেন, আসলে খুবই ভয়ঙ্কর স্মৃতিচারণ ছিল। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জনাব আব্দুল আজিজ ভুঁইয়া, জুলাই যোদ্ধা, ঢাকা, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আন্দোলন করেছিলেন আপনারা, তো ঢাকাতে আমরা দেখেছি এক এক সময় এক এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যাচ্ছিল, টিভি চ্যানেল গুলো দেখাচ্ছিল। তো আসলে উত্তরাতে আমরা দেখেছি বিশাল সংঘর্ষ তৈরি হয়েছিল। তো এই যে আপনার বিশাল আন্দোলনের সাথে আপনার যুক্ত থাকার সময়ে আপনার কাছে কোন মুহূর্তটি আপনার কাছে এখনো ভয়ঙ্কর হিসেবে স্মরণ হয়, যদি একটু বলতেন কোন মুহূর্তটা বেশি স্মরণ পড়ে আপনার কাছে? ধন্যবাদ। উত্তরার যে আন্দোলনটা ছিল, সমগ্র ঢাকা শহরে যাত্রাবাড়ির পরের যে স্থানটা, সেটাকে বলতে হবে উত্তরা। সেখানে আমরা অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। আমার চোখের সামনে প্রায় 30 থেকে 40 জন মানুষকে আমি শহীদ হতে দেখেছি, যারা লড়াইরত অবস্থায় কিংবা তারা সেখানে আন্দোলনের সহযোগিতা করা অবস্থায়
তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। আমার একটা দৃশ্য মনে পড়ে, 18ই জুলাই আমি সবাইকে গাইড করার জন্য ফুটওভার ব্রিজের উপরে গিয়েছিলাম। তখন দেখলাম পুলিশের এপিএস, সরি এপিসি, তারা এপিসি নিয়ে এসে ছাত্রদের গায়ের উপর উঠিয়ে দেয়। অনেক ছাত্র রক্তাক্ত হয়ে গেল। এছাড়া আমি দেখেছিলাম যখন আমাকে গুলি করা হয়, গুলি করার পর আমি যখন পড়ে যাই তখন আমি হালকা ঝাপসার চোখে দেখেছিলাম, শুনেছি যেটা, সেটা হচ্ছে আমাকে যে রিক্সায় ফেলা হয় সেই রিক্সা চালককে মাথায় গুলি করে হত্যা করা হচ্ছে। আরো ভয়ঙ্কর দৃশ্যের মধ্যে সরাসরি একজন সহযোদ্ধা যাকে গুলি করে ফেলে তার শরীর থেকে তার মাথা আলাদা করে দেওয়া হয়েছে, এটা খুবই ভয়ঙ্কর ছিল। এবং যারা খুব কাছের ছিল এরকম অন্তত 8-10 জনের লাশ আমাকে দেখতে হয়েছে। একদিকে যুদ্ধ চলছে বিএনএস থেকে আজমপুর পর্যন্ত, অন্যদিকে শহীদ মৈত্রী হাসপাতালে সামনে লাশের সারি এবং সেখানে আমাদের জানাজা চলছিল। আমার এখনো মনে আছে, আমি বিকেলের দিকে যখন সামনের দিকে ছিলাম, আমাকে মধ্যবয়স্ক একজন জড়িয়ে ধরলেন, বললেন যে বাবা, আমার ছেলেটা শহীদ হয়েছে, তার লাশটা আমি থেকে ফেলে এসেছি, ফেলে আমি আজকে এখানে যুদ্ধে যোগদান করেছি, আমি যুদ্ধে থেকে আমি লড়বো, প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব, তবুও এই লড়াই আমরা থামাবো। এবং 5 তারিখ যখন আমি গণভবন থেকে ফিরে আসি, তখন উত্তরা একটা ধ্বংসস্তূপের নাম। উত্তরা পূর্ব থানায় আগুন জ্বলছে, বাতাসে বারুদের গন্ধ, টিয়ার শেলের গন্ধ, মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। এবং আমাকে গুলি করার পর পরবর্তী 6 মাস আমার ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়েছে, এবং যেটা খুবই পাওয়ারফুল, সাধারণ হয়তো 0.5 অথবা 1-ও আমার ঘুম আসছিল না। এত বেশি ট্রমাটাইজ ছিলাম আমরা, এত রক্ত দেখেছি, এত মানুষের প্রাণ যেতে দেখেছি, এটা ট্রমাটাইজড হওয়ার মতো একটা অবস্থা ছিল। এবং আমরা চেষ্টা করেছি ঢাকার প্রবেশ মুখ, 3টা প্রবেশ মুখে অন্তত পক্ষে আমাদের আন্দোলন জারি রাখার জন্য। একটা আরিচা সড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আর একটা উত্তরা বিএনএস সেন্টার, আর একটা যাত্রাবাড়ি। এবং প্রত্যেকটা জায়গায় পুলিশ, আওয়ামী লীগ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে। তো আসলে পুরো 22 দিনের যে আন্দোলন, 15 তারিখ থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যে ব্যাপকতর যে আন্দোলনটা, সেখানে এত বেশি আটকে ওঠার মতো ঘটনা ঘটেছে, যেটা হয়তোবা 2-4-5 মিনিট কিংবা 2-1 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে শেষ করা যাবে না। অনেক অনেক ঘটনা আছে, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা। জি, ধন্যবাদ জনাব আব্দুল আজিজ ভুইয়া, জুলাই যোদ্ধা ঢাকা। আমরা এখন জনাব তারেক মনোয়ার, আপনার কাছে জানতে চাই, ঢাকার পরে বৃহত্তম যে বিভাগটি উত্তপ্ত ছিল জুলাই আন্দোলনের সময়, তার মধ্যে ছিল চট্টগ্রাম। আসলে এই চট্টগ্রামে আন্দোলনের সময় আপনার কোন মুহূর্তটি এখনো স্মরণ করে ভয়ঙ্কর রূপে, এবং কত কঠিন ছিল কোন মুহূর্তটা, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতেন জনাব তারেক মনোয়ার। জি, ধন্যবাদ। আসলে নির্দিষ্ট একটা মুহূর্ত বলতে গেলে আসলে একটু কঠিন হয়ে যায়। কয়েকটা মুহূর্ত ছিল আমার খুব কঠিন ভাবে গেছে আসলে। এর মধ্যে অন্যতম হচ্ছে আহ প্রথম যেদিন হচ্ছে এই আন্দোলন করতে গিয়ে যেদিন আবু সাইদ প্রথম যখন মারা যান, এই বিষয়টা আর কি, এই সময়টা হচ্ছে সবচেয়ে কঠিন ছিল আসলে ওই সময়ে। একদিকে হচ্ছে চট্টগ্রাম মুরাদপুরে আমরা এখানে হচ্ছে তুমুল আন্দোলন চলছিল, চতুর্দিক থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে আহ ছোট ছোট গলিগুলা হচ্ছে ছাত্রলীগের ছোট ছোট বাহিনীগুলা, এরপরে তাদের ভাড়াটিয়া কিছু গুন্ডা বাহিনী ছিল, তারা হচ্ছে
গলিগুলার দখল নিয়ে নেয়। বিভিন্ন দিক থেকে আমরা আক্রমণের বিভিন্নভাবে শিকার হচ্ছিলাম। এর মধ্যেই হচ্ছে আমি যখন শুনতে পাই প্রথম যে আবু সাইদ হচ্ছে রংপুরে মারা গেছেন, তো তৎক্ষণাৎ হচ্ছে চোখের পানি আসলে ওই সময় আটকানো যায় না আর কি। আমরা একসাথে 10-12 জন ছিলাম আসলে। এর আগে হচ্ছে একটু আমরা ধাওয়া তাওয়া খেয়ে ছোট ছোট গলির মধ্যে চলে ঢুকে যাই। তো একটার মধ্যে হচ্ছে আমরা একটু দূরে করে আমরা প্রায় 10-12 জন এরকম একটা ছিলাম। তো ওই সময় আমরা যখন দেখতে পাই যে আবু সাইদ মারা গেছেন, ওই সময়টা আমার কাছে খুবই আহ খুব দুঃখের, খুবই কষ্টের ছিল। যে আমি চিন্তা করতেছিলাম আমরা যে আন্দোলনটা করতেছি এখানে আসলে আমরা হয়তো চাইছিলাম যে একটা একটা বৈষম্য দূর করব, এবং এখান থেকে যদি দেখা যায় আমরা হয়তো সুবিধাটা আমরা পরবর্তীতে নেব বা ভোগ করব, এই সুবিধাটা আমরা নেওয়ার জনাব জন্য জনাব আমাদের জনাব তারেক মনোয়ার, জনাব তারেক মনোয়ার, চট্টগ্রামে যদি আপনার কোনো স্মরণীয় ঘটনা থাকে জনাব, তার সংক্ষেপে যদি একটু বলতেন। আচ্ছা, তা এরপরে হচ্ছে ওই দিনটা হচ্ছে খুবই ইয়া ছিল। এরপর আমরা 18 তারিখ হচ্ছে নতুন ব্রিজে যে সমাবেত হয়েছিলাম, ওটাতে একটা স্মরণীয় ঘটনা, সেটা হচ্ছে আপনার আমার পাশের একদম খুব কাছেই ছিল, হয়তো আমার কাছেও লাগতে আমার আমার গায়েও লাগতে পারতো গুলিটা। আমার পাশের জন্য হচ্ছে হাতের বাহুতে হচ্ছে ভয়ঙ্কর একটা বুলেট লাগে, সেটা তো জানে না তো। তাকে হচ্ছে সাথে সাথে চিহ্নিত করে নিয়ে যাওয়া হয় এবং সে হচ্ছে কি হয় চলে যায়। এবং আমার আশেপাশের আরো বেশ কয়েকজন গুলি গুলি খায়। যে হচ্ছে যে বাহুতে গুলি খায় সে হচ্ছে আমার খুব পরিচিত আর কি, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র বড় ভাই ছিলেন। তো ওটা হচ্ছে আমার কাছে খুবই ইয়ার ছিল। আর এরপরে আরেকটা আপনাকে আসলে প্রথম দিকেই বললাম যে দর্শক শ্রোতাদেরকে বলতে চাই যে স্পেসিফিক কোন স্মৃতি মানে স্পেসিফিক ভয়ঙ্কর স্মৃতি বলতে আমার কাছে এই কয়েকটা আছে। এরপরে আহ 4 তারিখে যেদিন আর কি নিউ মার্কেটে খুবই ভয়ঙ্কর, মানে চতুর্পাশ থেকে বুলেট, টিয়ার সেল এবং অন্যান্য যে আক্রমণের শিকার হচ্ছিলাম আমরা। মানে মানুষ মুহুর্মুহু এদিক এদিক ছোটাছুটি করছিল এবং আমরা মানে কি করব এরকম একটা ইয়ের মধ্যে হয়ে গেছিলাম। এই হচ্ছে আর কি আমার স্মৃতি আর কি। জি, ধন্যবাদ জনাব তারেক মনোয়ার। আমরা এখন একটু আব্দুল আজিজ ভুঁইয়া, ঢাকা যিনি যোদ্ধা, আমাদের জুলাইয়ের যোদ্ধা, আপনার কাছে জানতে চাই, এই যে মানে ভয়াবহ জুলার যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মুহুর মুহুর গুলি করতেছিল এবং আমরা একের পর এক নিউজ পাচ্ছিলাম যে শহীদ হচ্ছে বা একের পর এক ছাত্রদেরকে মেরে ফেলছে, এবং ছাত্ররা মানে একচেটিয়া গুলি চালাচ্ছিল পুলিশ বা প্রশাসন কর্তৃক। তো এত যে জীবন, যে কোনো সময় জীবন চলে যাবে, জেনেও কেন আপনারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন, যদি একটু আব্দুল আজিজ ভাইয়া জানাতেন, কেন এই আন্দোলনে এত জীবনের রিস্ক নিয়ে সম্পৃক্ত হয়েছিলেন? আসলে দেখেন, জুলাইতে আমাদের মধ্যে শাহাদাতের একটা যে আগ্রহ কিংবা শাহাদাতের একটা ইচ্ছা আমরা মনে করি যে আমাদের মাঝে ভর করেছিল, যেটা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য। পাবলিক যখন আঘাতের শিকার, পাবলিককে যখন মারা হচ্ছে, তখন প্রাইভেট নেমে আসে শুধুমাত্র মারার প্রতিবাদে। শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষার্থীরা নেমে আসে শুধুমাত্র মারার প্রতিবাদে। আমার কাছে মানে এখনো পর্যন্ত এই বিষয়টা সম্পূর্ণ একটা ঘোরের মতো লাগে। আসলে বাংলাদেশের মধ্যে অসংখ্য আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে আমার। তো সেখানের মধ্যে আমি কখনো দেখিনি যে আন্দোলনের মধ্যে একটা গ্রুপ অফ পিপল তারা সামনের দিক থেকে লড়াই করছে। আপনারা জানেন যে পুলিশের যে কর্মকর্তা ইকবাল বলেছিল যে স্যার, একটা গুলি করে একটাই যায়, বাকিগুলো যায় না স্যার। তো এটা আসলেই সত্য, সেখানে কাউকে আসলে গুলি করে ফটানো যাচ্ছিল না এটা। আর এই পুরো দৃশ্যটা যারা চোখের সামনে হয়তো দেখবে তারা চিন্তা করবে যে এটা আসলে কি ছিল। এবং আপনারা হয়তো জানেন না যে উত্তরার মধ্য থেকে প্রথম মসজিদ, উত্তরা কেন্দ্রীয় মসজিদ থেকে দুপুরবেলা হাইয়া আলাল জিহাদ বলে হাইয়া আলাল জিহাদ বলে সেখানে মাইকে অ্যানাউন্স হয়, এবং সেখানের মধ্যে মসজিদের মাইকে ঘোষণা হয় মসজিদগুলোর মাইক থেকে যে আপনাদের সন্তানরা মার খাচ্ছে, আপনারা সবাই নেমে আসুন। এবং সকল গার্ডিয়ান সেখানে নেমে এসেছিল। যখন শিক্ষার্থীরা টিয়ার শেলের মুখে পড়ে চোখ জ্বালা করছে, এক একজন বমি করছে, খুব খারাপ অবস্থা, তারা যখন বলছে যে আগুন ধরানোর মতো কিছু লাগবে, উপর থেকে কাগজ বৃষ্টি হয়েছে।
তারপর সাধারণ মানুষ যে যেভাবে পেরেছে নেমে এসেছে, একদম দিনমজুর থেকে শুরু করে সবাই নেমে এসেছে। আরেকদিকে যেখানে আশেপাশে যারা যেসব মেডিকেল কলেজের ছাত্ররা আছে, শিক্ষার্থীরা আছে এবং ইন্টার্ন ডক্টররা আছে, এর মধ্যে ইন্টার্ন ডক্টর অথবা ইন্টার্ন শেষ করেছে, এরকম ডক্টররা রাস্তার মানে গলির ভেতরে ভেতরে তারা অবস্থান নিয়েছে এবং ইনস্ট্যান্ট তারা সেখানে প্রাইমারি ট্রিটমেন্ট দিচ্ছিল, যে প্রাথমিক চিকিৎসাগুলো দিয়ে আবার এই প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার সামনে চলে গেছে। তো এই জুলাইয়ের মধ্যে হচ্ছে যে বাংলাদেশের মানুষ গত 17 বছরে এত জনাব পরিমাণ আব্দুল আজিজ ভুইয়া, জনাব আব্দুল আজিজ ভুইয়া, আমি একটু সংক্ষেপে জানতে চাচ্ছিলাম আসলে আপনি মৃত্যুকে বরণ করে কেন সংযুক্ত হয়েছিলেন এই আন্দোলনে, যদি একটু সংক্ষেপে বলতেন, মানে কি চেতনা কাজ করেছিল সেটাই আপনার মধ্যে? সেটাই বলছি যে বাংলাদেশের মানুষের মধ্যে আহ, মানে অত্যাচারিত হতে হতে বলে যে দেয়ালে পিঠ থেকে যাওয়া, এটা হয়তো সর্বশেষ পর্যায়ে চলে গিয়েছিল। মানুষ আর সহ্য করতে পারছিল না। হয়তো বা যখন আপনি মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করবেন, যখন মানুষের মুখ বন্ধ করবেন, হয়তো মানুষ তখনও শোষণটা মেনে নেয়, কিন্তু যখন তার যখের ধন বলা হয় যে সন্তান, তার মানে যে মায়ের গর্ভের সন্তানকে গুলি করে মারা হচ্ছে, যে বাবার কষ্টে তিলে তিলে বড় করা সন্তানকে মারা হচ্ছে, তখন আর সেই আন্দোলনটা বা সেই সময়টা সহ্যতার সীমা পেরিয়ে যায়। আর তখন সেখানের মধ্যে গুলি, মৃত্যু কোনো কিছুই আসলে সামনে থাকে না। তখন একটাই মাত্র চিন্তা থাকে, মুক্তি। এবং এই মুক্তির জন্যই বাংলাদেশের মানুষ এই জুলাই যুদ্ধে আপনার অবতীর্ণ হয়েছে। জনাব আব্দুল আজিজ ভুইয়া, মানে আপনার মধ্যে মানে একটা আন্দোলনে তো হুট করে কেউ সম্পৃক্ত হয় না, আপনার মধ্যে কোন জিনিসটা, অনেকে বলে যে আবু সাইদকে গুলি করার পরে আমি আর থাকতে পারি না এই বাসায়, যে আমাকে যেতে হবে এই আন্দোলনে, অনেকে হচ্ছে ওয়াসিমকে চট্টগ্রামে যে এক গুলি করে মারার পরে আমি থাকতে পারি না, আমাকে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, আপনার এমন কোন স্পৃহা কাজ করেছে কিনা যে আমাকে আজকে যেতেই হবে, আমি আজকে প্রয়োজনে শহীদ হয়ে যাবো, এমন কোন আপনার স্পৃহা কাজ করেছে কিনা এই আন্দোলনে? শহীদের স্পৃহাটা মোটামুটি 18 তারিখ কাজ করেছিল, কিন্তু আন্দোলনের শুরু থেকে আমাদের চিন্তা ভাবনা ছিল একটু অন্যরকম। তখন আমাদের যে স্পৃহাটা কাজ করেছিল সেটা হচ্ছে আর না, এই অত্যাচার, এই নির্যাতন আর না, আমরা এটা শেষ দেখতে চাই। শুধুমাত্র তখন এই স্পৃহা, হয়তোবা অনেকেই আপনার এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে যখন আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে শহীদ হলো, কিংবা আহ, ওয়াসিম কিংবা শান্তরা যখন গুলিবিদ্ধ হয়ে শহীদ হলো, কিংবা 18 তারিখের পরে যখন মুগ্ধ শহীদ হলো, তখন হয়তো অনেকের মাঝে স্পৃহা কাজ করেছে। কিন্তু আমাদের মাঝে এই লড়াইয়ের স্পৃহা কাজ করেছে জুনের 5 তারিখ থেকে। আমরা আসলে এই যে রুদ্ধশ্বাস এখান থেকে আমরা, বা দম বন্ধকর পরিস্থিতি, এখান থেকে আমরা মুক্তি চাচ্ছিলাম। এই মুক্তির জি, স্পৃহা আমাদের ধন্যবাদ জনাব আব্দুল আজিজ ভুইয়া। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আবু সাইদ মুগ্ধ যে শহীদ হয়েছিলেন, তিনি উত্তরাতে শহীদ হয়েছিলেন আমরা যতটুকু জানি। এই মানে এই মুগ্ধের বিষয়ে আপনার কোনো তথ্য আছে কিনা, যদি একটু বলতেন, মুগ্ধের বিষয়ে যদি কিছু বলতেন। মূলত মুগ্ধকে যখন গুলি করা হয়, তার কিছুক্ষণ আগে আমাকে গুলি করা হয়। এবং আমাকে গুলি করার পর যখন তারা গুলি চালায়, সবগুলো বুলেটই লাইভ বুলেট ছিল। মানে আমাকে সহজে গুলি করা হয়, এই সবগুলো বুলেটই লাইভ বুলেট ছিল। এবং তখন তারা এলোপাথারি গুলি চালিয়েছে, এবং এলোপাথারি গুলির মধ্যে মুগ্ধ সেখানে শহীদ হয়ে যায়। মুগ্ধের সাথে একটা ছেলে ছিল, সে আমার পূর্ব পরিচিত। ওই ছেলে একদিন আমার বাসায় আসলো, আগস্টের পরবর্তী সময়, আগস্টের 7-8 তারিখ সম্ভবত, ওই সময় আমার বাসায় আসলো। বাসায় এসে আমাকে সে তার ঘটনা বললো যে সে টিয়ার সেলে মধ্যে পড়ে তার নিঃশ্বাস নিতে পারছিল না, তার খুব কষ্ট হচ্ছিল। তখন মুগ্ধ তার দিকে একটা পানির বোতল দিয়ে বলেছিল যে নাও ভাই, পানি খাও। তো সে এত বেশি খারাপ অবস্থার মধ্যে ছিল যে সে বোতলে চিবিটা পর্যন্ত তুলতে পারছিল না। তখন মুগ্ধ বলছে যে দাও ভাই, চিবিটা খুলে দেয়। এবং মুগ্ধ তাকে চিবি খুলে দিল, এবং সে পানি যখন সে পান করছিল তখনই গুলি এসে মুগ্ধের মগজ বের করে নিয়ে যায়। সেটা আমরা শুনেছি, এবং আমাদের সাথে অন্যান্য সহযোদ্ধারা তারা সরাসরি দেখেছে যে মুগ্ধ ওখানের মধ্যে যেই ডিভাইডার ছিল সেখানে বসা অবস্থার মধ্যে এখানে সে বসেছিল, সে অবস্থায় জাস্ট গুলি লাগার পরে চুপ করে পড়ে যায়, এবং তার মস্তিষ্ক এবং রক্ত চারদিকে ছিটিয়ে পড়ে।
এরকম ঘটনা শুধু একটা না, আরো অনেকগুলো ঘটনা এভাবে মস্তিষ্ক ছিড়িয়ে পড়ার। যেমন দুপুরের মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে যে খাবার খাচ্ছিল, সে অবস্থায় গুলি করে তার মাথায় গুলি করে তার মগজ বের করে দেওয়া হয়েছে। এরকম ঘটনা আমরা দেখেছি, এটা আমাদের চোখের সামনে ঘটনা। জনাব আব্দুল আজিজ ভুইয়া, আপনি যেহেতু ঢাকাতে ছিলেন আর আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকাতে, তো আপনাকে আজকে একটু আমরা প্রশ্ন বেশি করব দর্শকদের জানার সুবিধাতে। সেটা হচ্ছে, মুগ্ধ যে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন, মুগ্ধ যেদিন শহীদ হয়েছে ওই দিনই কি তিনি সম্পৃক্ত ছিলেন, নাকি তিনি আগ থেকেই যুক্ত ছিলেন? এ বিষয়ে কি আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা, যদি একটু জানাতেন। দেখেন, 16 তারিখের দিকে যে আন্দোলনটা হয়, সেই আন্দোলনের মধ্যে যারা নেতৃত্বস্থানীয় ছিল তাদের মধ্যে মুগ্ধ ছিল না। সে অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট হিসেবে সে জয়েন করতে পারে, সেই খবরটা আমি জানি না। এবং 18 তারিখ যখন আন্দোলনের মধ্যে মুগ্ধ আসে, সে কিন্তু সেখানের মধ্যে সে একজন স্কাউটের সদস্য হিসেবে সে যেভাবে মানব সেবা করার যে ব্রত, সেটা নিয়ে ওখানের মধ্যে যারা আন্দোলনকারী ছিল, আন্দোলনকারীদের মাঝে সে পানি বিতরণ করছিল, যাতে করে তারা এ পানি খেয়ে এবং সেখানের মধ্যে এরকম অনেক হয়েছে, কলার যে কাঠি সেটা পড়েছিল, বিস্কিটের বক্স মানে কার্টুন পড়েছিল, মানে খাবারের প্যাকেট এমন ভাবে পড়েছিল কারো খাওয়ার মতো সুযোগ ছিল না। তো এভাবে অনেক মানুষ আসলে এই আন্দোলনকারীদের সহযোগিতার জন্য নেমে আসে, তার মধ্যে জি, মুগ্ধ ধন্যবাদ একজন, আব্দুল আজিজ সে আসলে ভুইয়া, সহযোগিতার জন্য ধন্যবাদ এসেছে। ধন্যবাদ জনাব আব্দুল আজিজ ভুইয়া। আমরা একটু এখন মোহাম্মদ মুসা, আপনার কাছে জানতে চাই আসলে, আপনিও শুরুতে বলছেন সম্প্রীতি বান্ধবন এখানে আন্দোলন খুব কমই হয় আর কি, বাংলাদেশের আন্দোলনগুলো ছোঁয়াটা বান্ধবনে খুবই কম আসে। কিন্তু আপনি জানেন যে বান্ধবন একটি ছোট শহর, এইখানে যদি আপনি আন্দোলনের সাথে যুক্ত হন বা ফ্রন্ট লাইনে আসেন, অনেক বাধা বিপত্তির মুখে পড়তে পারেন, বা যে কোনো সময় বান্দরবনে যে জয়নাল আবেদিন গুম হয়ে গিয়েছে, যাকে আমরা এখনো খুঁজে পাই না বা হদিস পাই না, তার মতো আপনাকে কোনো বিপদে পড়তে পারেন। এই যে বিপদ জেনেও কোন স্পিরিট আপনাকে আপনার মধ্যে কাজ করেছিল যে জুলাই আন্দোলন আপনাকে যুক্ত হতেই হবে, যদি একটু জানাতেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আসলে এই ঘটনাটা যদি বলি, আহ, আমরা তো আসলে বান্দরবানে 16 জুলাইয়ের পরে তেমন রাস্তায় নামার সুযোগ হয় নাই। কিন্তু যখন ফেসবুক চালাচ্ছিলাম, একটা ভিডিও দেখছিলাম। ভিডিওটা ছিল এরকম যে একটা ছেলে দৌড়াচ্ছে, তার হচ্ছে মাথার এই জায়গাটা, মানে বিশাল একটা অংশ হচ্ছে, খুলিটা হচ্ছে ফেটে গেছে, রক্ত মানে ভেঙে গেছে, এদিক দিয়ে রক্ত পড়তেছে। আর সে দৌড়াচ্ছে। তো মানে এটা দেখার পর আসলে চিন্তা করছি যে কি আমি কি আসলে দুনিয়াতে, আমরা কি কিছুই করতে পারবো না? আল্লাহ কি আমাদেরকে এরকম ঘরে বসে এই ভিডিও গুলো দেখানোর মাধ্যমে আমাদেরকে আসলে স্টপ করে দিয়েছেন? আমরা কি আসলে পুরুষ না কাপুরুষের তালিকায় নাম লিখাচ্ছি? মানে খুব ঘুমাতে পারতাম না, রাত 2টা 3টা 4টা এমন হচ্ছে কি, মানে রাতে চোখে ঘুম আসতেছে না। এখন একটু শুয়েছি, চোখ বন্ধ করবো ঠিকই তখনই অন্য একটা নিউজ। মানে এই জায়গাগুলো থেকে আসলে কল্পনার বাইরে, মানে আমরা খুবই খুবই চিন্তিত ছিলাম। এরপর হচ্ছে কি, যখন শত শত শহীদ হচ্ছিল 16 জুলাই পরে, কিন্তু শহীদের সংখ্যাটা খুবই বাড়তেছিল এবং লুকানো হচ্ছিল। আমাদের কাছে নেটওয়ার্ক না থাকার পরবর্তী সময়ে আমরা টিভি দেখতাম, একটু একটু দোকানের পাশে গিয়ে টিভিতে দেখতাম কিছুই দেখাচ্ছে না। তখন সন্দেহটা আরো বেশি বেড়ে যায় যে এত কিছু হচ্ছে কিন্তু কিছুই দেখাচ্ছে না, তাহলে কি আসলে আমরা কি ঘরে বসে থাকবো? এই মূলত এই স্প্রেটা কাজ করছে। কিন্তু আমি যেটা বললাম যে একটা ছেলের এই যে জায়গাটা আহ ভেঙে গেছে, কিন্তু সেটা দৌড়াচ্ছে, মানে একটা লাশ দৌড়াচ্ছে মতো অবস্থা, এবং সেটা বাংলাদেশের মতো জায়গায়, এবং তার নিজের টাকায় কেনা গুলি দিয়ে তাকে গুলি করা হয়েছে। এই পরিস্থিতিটা দেখার পর আসলে ঘরে বসে জি, থাকা ধন্যবাদ জনাব মুসা, জনাব মুসা, ধন্যবাদ আপনাকে। আসলে খুবই হৃদয় ক্লান্ত করার মতো একটি ঘটনা ছিল, যার কারণে আপনাকে নাড়া দিয়েছিল জুলাই যোদ্ধা অংশগ্রহণ করার জন্য। আপনাকে ধন্যবাদ। জনাব তারেক মনোয়ার, যিনি জুলাই যোদ্ধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে যিনি যুক্ত ছিলেন, জনাব তারেক মনোয়ার, মানে এত ভয়ঙ্কর পরিস্থিতি ছিল যে রাস্তায় নামলেই হচ্ছে গুলি করছে, মেরে ফেলতেছে। তারপরও আপনার কি এমন ঘটনা ছিল, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন যে কোন ঘটনাটা আপনাকে নাড়া দিয়েছিল যে জুলাই আন্দোলনে আপনি সম্পৃক্ত হয়েছিলেন? জনাব তারেক মনোয়ার। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটা খুব স্পেসিফিকলি বলা সম্ভব না, আমি একটু বলছি। আসলে আহ
এই যে কঠিন মুহূর্তে আন্দোলনটা, আমরা তো শুরুর দিকে একদম শান্তভাবে আন্দোলন করছিলাম, যেন করে আমাদের যে একটা বৈষম্য, কোটার বৈষম্য, সেটা যেন কে হয়ে যায়, মানে দূর করা হয়, এবং আমাদের যৌক্তিক যে দাবিগুলো ছিল শিক্ষার্থীদের, এগুলোর সাথে যেন তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন এগুলো মেনে নিয়ে আমাদেরকে যে যেন কি করা হয়, এই বৈষম্যগুলো দূর করে একটা। তো পরবর্তী উনি যেটা করলেন যে উনি এটা না করে বরঞ্চ আরো বিতর্কিত কিছু বক্তব্য দিলেন, এবং পরবর্তী দেখা যায় যে আমাদের আন্দোলনটা প্রকট আকার ধারণ করে। তো আমরা আমার আসলে বলতে গেলে দেশের জন্য এবং দেশের যে এই বৈষম্য দূর করার জন্য আমার মধ্যে একটা শহীদ হওয়ার যে স্পৃহা, এটা চলে আসে। আমি যদি স্পেসিফিকলি বলি, 18 তারিখ যখন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম, আমরা 5 জন একসাথে হচ্ছে একটা সিএনজিতে করে নতুন ব্রিজ যাবো, তখন আমি গোসল করেই বের হয়েছিলাম ওই দিন। যে আমার মনের মধ্যে এটা ছিল যে গুলি যেহেতু করা হচ্ছে, 16 তারিখ মারা গেছে, 17 তারিখ, 18 তারিখ, এভাবে প্রতিদিন যেহেতু মারা যাচ্ছে, আমরা নিশ্চিত ছিলাম যে আজকেও হচ্ছে নতুন ব্রিজ সংলগ্ন যে এলাকা, ওখানে যখন আমরা আন্দোলন নামবো, ওখানে পুলিশ আমাদেরকে গুলি করবে। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে একদম গোসল করে একদম পরিপাটি হয়ে আর কি, আমরা 4-5 জন এক চেঞ্জিতে করে ওখানে যাই। তো দেখা গেছে আসলে ওই দিন মারা ওইভাবে যায় না ওই স্পটে, তবে গোলাগুলি কিন্তু প্রচুর হয়। এবং পরবর্তীতে দেখা যায় যে আমরা যখন দেখছিলাম আমাদের ছোট ছোট একদম, আমরা ঢাকাতে এবং বিভিন্ন জায়গায় দেখতে পাই যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অকাতরে মারা যাচ্ছেন। আমার পূর্ববর্তী বক্তা বললেন যে অনেক তথ্য আমরা হচ্ছে জানতে পারি না, 18 তারিখ যখন থেকে হচ্ছে ইন্টারনেট একদম বন্ধ করে দেওয়া হয়, তখন আমরা অনেক তথ্য জানতে পারি নাই। তো দেখা গেছে এর আগেই হচ্ছে অনেক মানুষ মারা গেছে, এবং পরবর্তী আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক ভাবে হচ্ছে মানুষগুলো মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা। এগুলো আসলে সহ্য করার মতো ছিল না। তো এই সময় আসলে নিজেদের মধ্যে যে কিরকম একটা উদ্দীপনা বা প্ল্যান, যেতেই হবে আর কি, এরকম একটা কাজ করছিল, এবং গেছি আর কি। তো আমার ছোট একটা যদি স্মৃতি বলতে যাই, আমার যে বাসায় থাকতাম, আসলে বাসাটা পুরোপুরি প্রায় খালি হয়ে গেছিল। আহ আমরা প্রায় 8-10 জন থাকতাম, তো ওখানে খালি হয়ে গেছিল। তো আমি নিচতলা একজন স্টুডেন্ট পড়াতাম। তো স্টুডেন্টকে বলছিলাম হচ্ছে, আমি যখন একা হয়ে গেছি, স্টুডেন্টে বলছিলাম যে আর কি, পুলিশ রেড দিচ্ছিল, এই ভয় থেকে বলছিলাম যে আমাকে তুমি বাহির থেকে তালা মেরে যাবা, আমি হচ্ছে কি করবো, ভিতরে থাকবো, সকালে তুমি এসে খুলে দিবা, যাই না করে মানুষ বুঝে যে এখানে কেউ নাই, পুলিশ আসলেও আর আমাদেরকে কি করতে পারবে না, বা আমাকে হচ্ছে কিছু করতে পারবে না, ফলে পুলিশ চলে যাবে আর কি, কেউ নাই মনে করে। এভাবে হচ্ছে যে আমি ছিলাম, পুরো সময়টা হচ্ছে ছিলাম। আসলে এইটা স্পেসিফিকলি বলতে গেলে, এটা যে আমাদের ছোট একটা আন্দোলন থেকে যে একটা বড় আন্দোলন রূপদান করে, এবং জি, অনেক মানুষ ধন্যবাদ মারা জনাব যাচ্ছে। তারেক মনোয়ার। জি, ধন্যবাদ জনাব তারেক মনোয়ার, আপনার আন্দোলনে যুক্ত হওয়ার যে বিষয়গুলো তুলে ধরলেন, ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল আজিজ ভুইয়া, আপনার কাছে জানতে চাই, এই যে জুলাই আন্দোলন হলো, জুলাই আন্দোলনে যে হাজার হাজার ছেলেরা যে জীবন দিল, সকল শ্রেণীর মানুষ জীবন দিয়েছে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য। তো আসলে কেমন আপনারা জুলাই যোদ্ধা হিসেবে আপনারা নিজেরা গুলি খেয়েছেন স্পটে, তারপর হচ্ছে যে রক্ত ঝরিয়েছেন এবং অনেকে জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। তো আপনারা এই যে নতুন বাংলাদেশ একটি পাওয়ার জন্য কেমন বাংলাদেশ চাচ্ছিলেন, যদি একটু বলতেন জনাব আব্দুল আজিজ ভুইয়া। আহ, ধন্যবাদ। আমরা শুরুতে যেই আন্দোলনটা শুরু করেছিলাম সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা কোনো বৈষম্য, কোটা বৈষম্য চাই না। এই কোটা বৈষম্যটা শুধু না, বাংলাদেশের মধ্যে সকল পর্যায়ে যে বৈষম্য চলে আমরা সেটার বিরুদ্ধে নেমেছিলাম। বাংলাদেশের মধ্যে যে অপরাজনীতি, এই অপরাজনীতির বিরুদ্ধে আমরা নেমেছিলাম, এবং সকল জায়গায় অনিয়ম, দুর্নীতি, এটার বিরুদ্ধে আমরা নেমেছিলাম। এটা আহ বর্তমান দেখা যাবে যে এই বিষয়গুলো নিয়েই কিন্তু হচ্ছে আমাদের লড়াইটা, এবং এই লড়াইটা কিন্তু এখনো এটা জারি আছে, যে বাংলাদেশের মধ্যে আমাদের জনগণের যে অধিকার, এই অধিকারটা আসলে আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্যই আমাদের এই জুলাই আন্দোলন। জুলাইকে যদি শুধুমাত্র কেউ একটা কোটা আন্দোলন হিসেবে সংজ্ঞায়িত করতে চায়, তবে সেটা সম্পূর্ণ ভুল। কারণ জুলাই যে জার্নিটা, জুনের 5 তারিখ থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত, এরপরে আজকে আগস্টের 4 তারিখ, সেই আগস্টের 5 তারিখ থেকে আজকে আগস্টের 4 তারিখ, 1 বছর শেষ হচ্ছে যাচ্ছে। তো এই 1 বছরের মধ্যে আমাদের যে জার্নিটা, এই জার্নিটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু এটা মানে বিস্তৃত। আমরা শুরুর দিকে হচ্ছে যেমন কোটা আন্দোলন ছিল, তারপরে আমাদের সহযোদ্ধাদের হত্যাকাণ্ডের বিচার, আমাদের সহযোদ্ধাদের রক্ত ঝরানোর বিচার, এবং সেখানের মধ্যে সন্ত্রাসীদের নিষিদ্ধ করার জন্য বিচার, সেখানের মধ্যে বাংলাদেশের জন্য আমরা
বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের দাবি হিসেবে 9 দফা, সেখান থেকে 1 দফা, এরপরে সেখানে নতুন করে অভ্যুত্থান পরবর্তী সময় হাসিনা পলায়ন পরবর্তী সময় যে বাংলাদেশ, এটা সম্পূর্ণভাবে এটা একটা জার্নির অংশ। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে যে কোনো প্রকার যেরকম বৈষম্য থাকবে না, সেরকম ভাবে বাংলাদেশের মানুষের মুখে অন্ন থাকবে, সেখানের মধ্যে কোনো সিন্ডিকেট কাজ করতে পারবে না। জনাব আব্দুল আজিজ ভুইয়া, জনাব আব্দুল আজিজ ভুইয়া, জুলাই আন্দোলনের পরে প্রায় 1 বছর হতে যাচ্ছে আগামীকালকে। তো আসলে যে আপনাদের যে স্বপ্ন সেটা কি আসলে পূরণ হবে এরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন কিনা, যদি একটু জানাতেন। আসলে দেখেন, এই জুলাইটা হচ্ছে মাত্র শুরু হয়েছে, আমি এটা বিশ্বাস করি। জুলাই চলছে, জুলাই চলবে। আমাদের স্বপ্ন পূরণ হয়েছে কিনা এখনই বলার মতো সময় আসেনি, কিন্তু আমরা বেশ কিছু জায়গায় প্রতারিত হয়েছি। এই প্রতারিত হওয়ার পরে আমরা শিক্ষা নিয়েছি এবং পরবর্তীতে এই লড়াই আমরা কিভাবে করব এটা নিয়ে আমরা প্রস্তুতি রাখছি। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে জুলাই পরবর্তীতে জুলাইকে নিয়ে যারা ব্যবসা করেছে বা জুলাইকে পুঁজি করে যারা আজকে নিজের স্বার্থ সিদ্ধি করেছে, এরা এক সময় বাংলাদেশের মধ্যে জাতীয় বেঈমান এবং জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে। কিন্তু বাংলাদেশের মানুষের স্বপ্নকে ভেঙে দিতে পারে এমন কোনো শক্তি নেই। এবং যারা বাংলাদেশের মানুষের স্বপ্ন নিয়ে খেলা করবে তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে এবং বাংলাদেশের মানুষ তার অধিকারকে ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। আমরা 47 দেখেছি, জনাব আব্দুল আমরা আজিজ ভুইয়া, 52 দেখেছি, আমরা জনাব 71 আব্দুল, দেখেছি, আমরা আপনার কি মনে হচ্ছে, জনাব আব্দুল আজিজ ভাইয়া, আপনার কি মনে হয় যে আসলেই স্বাধীনতার এত বছর হয়ে গেল কিন্তু আমরা একের পর এক সরকার পরিবর্তন হচ্ছে, একের পর এক নেতা বা হচ্ছে প্রধানমন্ত্রীর পদ দখল করছেন, কিন্তু বাংলাদেশের কোনো পরিবর্তন দেখছি না। আপনার কি আসলেই মনে হয় যে পরিবর্তন হবে? মানে যদি এক সংক্ষেপে যদি না, পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, কি মনে হয়? অবশ্যই সম্ভাবনা আছে। জি, ধন্যবাদ জনাব আব্দুল আজিজ ভাইয়া, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ মুসা, আপনার কাছে জানতে চাই, এই যে আপনারা মানে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে হচ্ছে আপনারা জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন, তো যে আপনাদের যে উদ্দেশ্য ছিল একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গঠন করা, আসলে এটা কি মানে আপনাদের যে স্বপ্ন ছিল সেটা কি বাস্তবায়ন হচ্ছে কিনা, বা আপনাদের আর কোনো স্বপ্ন আছে কিনা বাংলাদেশকে নিয়ে, যদি একটু জানাতেন। জি, আমার পূর্বের ভাই বলেছেন, আজিজ ভাই বলেছেন যে আমাদের স্বপ্ন আসলে পূর্ণ হয়েছে কি হয়নি এটি বলার এখনো সময় আসেনি, কিন্তু একদম না বলার জায়গাটিতেও আমাদের চুপ থাকা যায় না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল বাংলাদেশ থেকে বৈষম্য মুক্ত করব এই ধরনের চিন্তা ভাবনা থেকে। আমরা চেয়েছিলাম একটি সাম্য, মানবিক মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ বাংলাদেশ আমরা গড়ে তুলব। কিন্তু 5ই আগস্ট 2024 সালের পর থেকে বর্তমানে যে 1 বছর, আগামীকাল আসলে 1 বছর পূর্ণ হবে, আর মাত্র হয়তো ঘন্টা 1.5 ঘন্টা আছে। এই 1 বছর পূর্ণ হওয়ার পর যারা 5ই আগস্টের পরে 8ই আগস্ট দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রযন্ত্রটাকে যথাযথ পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু অনেকগুলো কথাবার্তা আসতেছে। দেখেন, যারা জীবন দিল তারা হচ্ছে আমাদের অনুপ্রেরণা, যারা জীবন দিয়েছে তারাই হচ্ছে প্রকৃত জুলাই যোদ্ধা, যারা শহীদ হয়েছে তারাই হচ্ছে এই গণ অভ্যুত্থানের দাবিদার, যাদের হাত পা চলে গিয়েছে, আহত অবস্থায় হাসপাতাল এখনো পর্যন্ত কাতরাচ্ছে, তারা হচ্ছে আমাদের প্রকৃত শহীদ বা প্রকৃত দাবিদার জুলাইয়ের। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সমন্বয়ক পরিচয়ে কোটি টাকা দামের চেক পাওয়া যাচ্ছে বাসায়। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের যে আহত হয়েছে তার পা এখনো পর্যন্ত শুকায়নি আর তার চিকিৎসা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এই হুজুর তার জুলাইয়ে অংশগ্রহণ করার জন্য তার চাকরি চলে গিয়েছিল, সে এখনো পর্যন্ত চাকরি পায়নি, সে গ্রামে চলে আসতেছে, সে তার যে মাদ্রাসাটি চালাতো সেই মাদ্রাসাটি এখন চালাতে পারতেছে না, সে বিভিন্ন জায়গায় হাত দরবারে যাচ্ছে। কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের যে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে গিয়েছে, তারা কিন্তু জুলাইটাকে ওই রকম ভাবে, যে রকম ভাবে একটি বিপ্লবী সরকারের ভূমিকা পালন করা দরকার ছিল,
তারা কিন্তু সেটা করতে পারছে না। এবং জনাব আমরা এখন মুসা, জনাব মুসা, এই যে মানে এই যে ব্যবস্থাপনা নিয়ে কথা বলছেন, এর জন্য আসলে দায়ী কারা? কারা দায়ী? আপনারা তো মানে মানে এটার জন্য কাকে দায়ী করবেন যদি একটু জানাতেন। আসলে দেখেন, এটা বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশের মানুষ হচ্ছে যেভাবে খুবই বিপ্লবী, আবার বাংলাদেশের মানুষ হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে অসৎপ্রবণ। আজকে অনেকেই সুযোগের অভাবে আমরা সৎ আছি, বা অনেকেই সৎ আছে, আবার অনেকটা হচ্ছে সিস্টেমের জাতাকলে পড়ে অসৎ হয়ে যায়। সেটা হচ্ছে বাংলাদেশের যে সিস্টেম গুলো আছে, এই সিস্টেম গুলোতে গেলে, ওই চেয়ার গুলোতে গেলে আসলে সৎ থাকাটা অনেক বেশি কঠিন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি ভাই, এই যে কাদেরকে দায়ী করব আসলে? তদবির গুলো করতেছে কারা? যে অন্যায় তদবির গুলো তো আমাদের বাংলাদেশের জনগণই করতেছে। এবং এই যে জুলাই বিপ্লবের পরবর্তী যারা ক্ষমতায় গিয়েছে, আমি যদি সংক্ষেপে বলি, যে আমি যেটা চোখে দেখি, সেটা হচ্ছে আমাদের যে জেলা পরিষদ, জেলা প্রশাসকের জায়গাগুলো আছে এবং জনসেবার কেন্দ্রগুলো আছে, যেখান থেকে মানুষকে সেবা দেওয়া হয়, সেখান থেকে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে যে অন্যায়গুলো হচ্ছে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। কিন্তু বলতে পারবেন যে এই সমস্যাগুলো সমাধান হয়েছে? হয়নি তো। আজকের একটা ঘটনা আমি যদি বলি, আমি একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে গেছি, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়। এখানকার প্রধান শিক্ষক আমাকে বলছেন যে এইখানে এত বেশি শিক্ষক সংকট, এত বেশি সমস্যা, যে আমরা আসলে তাদেরকে কি শিখাবো? তাদেরকে শেখানোর মতো আমাদের অ্যাবিলিটি নাই। আমার 2000 স্টুডেন্ট আছে, 3000 স্টুডেন্ট আছে, আমার শিক্ষক নাই। আমার হাসপাতাল আছে, আমার ডাক্তার নাই। আমার হাসপাতালে ডাক্তার আসে 2 দিন, কিন্তু সে সরকারি চাকরি করে। এই 2 দিন ডাক্তার আসার পর সে 1 ঘন্টা ডাক্তারি করে, আর 2 ঘন্টা সে বেসরকারি হাসপাতালে রোগী দেখে। এই হচ্ছে সিস্টেম। এগুলো তো আমাদের যে তত্ত্বাবধায়করা জি, আছেন, আমাদের জনাব জুলাই মুসা, বিপ্লবের জনাব মুসা, তো আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে এত রক্তের বিনিময়ে আমাদের নতুন একটি বাংলাদেশ যে গড়ার প্রত্যয় নিয়ে আপনারা জীবন বিলিয়ে দিতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ কি আসলেই তাহলে মনে হচ্ছে আর গঠন হবে না? সেই পুরানো রীতিতেই চলবে বাংলাদেশ? আপনার কি মনে হয় যদি একটু। না, অবশ্যই অবশ্যই না। বাংলাদেশ, আমরা যতদিন বেঁচে আছি, যতদিন পর্যন্ত শহীদের রক্তের কথা আমাদের অন্তরে গাঁথা থাকবে, আমরা ততদিন পর্যন্ত অন্যায় যেখানে দেখবো সেখানে প্রতিবাদ করব। আমরা আশাবাদী বাংলাদেশ পরিবর্তিত হবে। তবে যারা আজকে গাদ্দারি করছে, দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করছে না, তাদেরকেও একদিন কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জি, ধন্যবাদ জনাব মুসা। আমরা জনাব তারেক মনোয়ার আপনার কাছে একটু জানতে চাই। জনাব তারেক মনোয়ার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, জনাব তারেক মনোয়ার, আপনার কাছে জানতে চাই, এই যে আপনি বলেছেন যে শহীদ হওয়ার জন্য রুজু করে আপনি বাইর হয়েছিলেন নিজের জীবন প্রয়োজনে বিলিয়ে দেব নতুন বাংলাদেশ বিনির্মাণে, আসলে আমাদের সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ কি কোনো লক্ষ্য দেখছেন কিনা, বা কেমন বাংলাদেশ চাচ্ছেন যদি একটু জানাতেন। আহ আসলে বছর শেষ হয়ে গেল প্রায় আমাদের। 5ই আগস্ট পরবর্তী আরেক 5ই আগস্ট চলে আসলো। যেটা আমাদের সকলের প্রত্যাশা ছিল, আমি সহ। ওটা আসলে আমরা এখনো পাই নাই, ওটা আমরা এখনো দেখি নাই। তবে আশা রাখি যে আগামীতে হচ্ছে আমরা খুবই সুন্দর একটা বাংলাদেশ পাবো। আশাটা ছেড়ে দিচ্ছি না। আসলে বলতে গেলে কি হয় আমাদের, আমরা সকলেই বৈষম্য দূর করে এবং একটা ফ্যাসিজমের পরবর্তী সময়ে আমরা একটা সুন্দর, একটা গোছালো বাংলাদেশ সবাই প্রত্যাশা করছিলাম। যেমন ভাবে আসলে ওইভাবে হয়ে ওঠে না আমাদের বিষয়টা। দেখা যাচ্ছে আমাদের প্রশাসন থেকে, প্রথম দিকে যদি বলি যে প্রশাসন থেকে আমাদের বর্তমান সরকার, ইউনূস সরকার হচ্ছে ওইভাবে হেল্প পায় নাই। এরপরে দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশে, সেটা হচ্ছে রাজনৈতিক যে সংকট, রাজনৈতিক অস্থিরতা, সেটা সবচেয়ে বেশি আমাদেরকে ব্যথিত করে। বিভিন্ন রাজনৈতিক দলের এই যে প্লাস মাইনাসের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি এখন। এক একজনকে সমন্বয়ক পরিচয় বা বিভিন্ন ভাবে হচ্ছে এক একজনকে মাইনাস করার চেষ্টা করছে, আবার প্লাস করার চেষ্টা করছে, কে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল। আসলে যদি সামগ্রিকভাবে বলতে যাই, আমাদের যে আন্দোলনটা সংগঠিত হয়, এই যে গণ অভ্যুত্থান আমরা বলছি, এটা কিন্তু খুব মানে সকলের অংশগ্রহণের ভিত্তিতে হচ্ছে হয়। আর শেখ হাসিনার মতো একজন এত বছর ক্ষমতায় থাকার পর এত ক্ষমতাশালী একজন শাসক যে পতন হলো, এটা কিন্তু খুব একটা মাত্র দল বা একটা মাত্র সংগঠন বা একটা মাত্র গোষ্ঠীর কারণে কিন্তু এটা সম্ভব না, এটা গণ অভ্যুত্থান। তো এটাকে নিয়ে কিন্তু বিভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি এখন। এই যে এই রাজনীতিটা, আমি মনে করি যে এই যে অস্থিরতা, এই রাজনীতিটাই, এই যে নোংরা রাজনীতি আমি বলবো, এটার কারণে আমার মনে হয় যে দেশটা এখনো অস্থির। তবে আমি আশা রাখি যে আমাদের একটা সুন্দর দেশ আমরা পাবো ইনশাল্লাহ। আমরা
একটা বৈষম্যমুক্ত, একটা সুন্দর দুর্নীতিমুক্ত, এই যে আমরা যেটাকে এখন ধরতেছি যে নতুন নতুন যে চাঁদাবাজ মুক্ত আমরা দেশ ইনশাল্লাহ পাবো, সেই প্রত্যাশা হচ্ছে, সে আশা রাখি আর কি। যে সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন সময় বিভিন্ন দল গোষ্ঠী সমন্বয়ক এই যে ইত্যাদি ইত্যাদি পরিচয়ে, তখন আমরা দেখা যাচ্ছে যে 5ই আগস্টের পূর্ববর্তী সবাই হচ্ছে কি ছিলাম, সৎ ছিলাম। এখন সুযোগের এই আমার পূর্ববর্তী বক্তা বললেন, মুস্তফা বললেন যে জনাব তারেক মনোয়ার, আপনার কাছে জানতে চাই, অনেকে বলেন যে বাংলাদেশের 5 আগস্টের পরে যে সুন্দর বাংলাদেশ তৈরির যে প্রত্যাশা, সেখানে আসলে এই যে ছাত্রদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সমন্বয়ক যারা ছিলেন তাদেরকে একটা টার্ম কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, এরকম কিছু নাকি আসলে এই ঘটনা অন্য কিছু? যদি একটু জনাব তারেক মনোয়ার বলতেন। জি, প্রশ্নটা যদি আরেকবার একটু করতেন আর কি। অনেকে বলছেন সমন্বয়কের যে মানে যে নিউজটা এখন খুব চলছে, এটা একটা টার্ম কার্ড, যে অনেক দলের নিজেদের অপরাধগুলো ঢাকার জন্য সমন্বয়কদেরকে হাইলাইট করা হচ্ছে। আসলে ঘটনা কি তাই নাকি অন্য কিছু, যদি একটু জানাতেন। এটা আসলে একদমই স্পেসিফিক বলা যায় না। আপনি যেটা অনেকেই বা আপনি সহজ অনেকে যেটা ধারণা করছে এটা হতেও পারে। আসলে আমরা দেখতে পাই যে আহ, রাজনৈতিক প্রেক্ষাপট আসলে বিভিন্ন ভাবে দেখা যায়, একটা ঘটনাকে কয়েকটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য বিভিন্ন ভাবে আরো কিছু প্রেক্ষাপট ক্রিয়েট করা হয়। এটা আমরা এটা রাজনৈতিক ভাষা বলা যায়, এইভাবে হয়। তবে একদম এটা বলা যাবে না। তবে আমার মনে হচ্ছে যে সুন্দর একটা সাবলীল একটা আমরা যেই স্বপ্নের বাংলাদেশ যেটাকে বলছি, সেটা গঠন করার জন্য সবচেয়ে বড় বাধা বা সবচেয়ে বড় অন্তরায় হয়ে আসতেছে আমাদের এই যে আহ বিভিন্ন রাজনৈতিক দল এবং এই যে সমন্বয়ক বা প্লাস মাইনাসের যে চলতেছে। আমরা কিছুদিন ধরে এই সাম্প্রতিক সময়ে সবচেয়ে যে আলোচনা আলোচনা করে শুনতেছি, এগুলা আমার মনে হয় যে আর কি সুন্দর বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, এবং সামনে আরো মানে আমরা সুন্দর বাংলাদেশ যেটা স্বপ্ন দেখছি সেটা হতে হয়তো আরো সময় লাগতে পারে, এটা আমি ধারণা করছি আর কি। জি জনাব, ধন্যবাদ জনাব তারেক মনোয়ার। আমরা একটু জনাব আব্দুল আজিজ ভুঁইয়া, যিনি ঢাকা যোদ্ধা, ওনার কাছে জানতে চাই। জনাব আব্দুল আজিজ ভুঁইয়া, মানে আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক মানে প্রথা আছে যে যারা ভালো কাজ করে বা যে ব্যক্তিরা খুব ভালো রাজনৈতিক ব্যক্তি হিসেবে তৈরি হইতে চায়, তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে দমিয়ে রাখা হয়। তো এই যে ছাত্ররা যে বিশাল একটি আন্দোলন করে একটি নতুন বাংলাদেশ তৈরির জন্য যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে, আসলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা বা হচ্ছে বিভিন্ন অপবাদ তাদের নামে শোনা যাচ্ছে, এটা কি একটি মানে কোন সেই রাজনৈতিক পলিসি কিনা নাকি হচ্ছে অন্য কিছু? যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন জনাব আব্দুল আজিজ ভুইয়া। ভাই, কিছু যা কিছু ঘটে তার কিছু মানে রটে তার কিছু হইলেও ঘটে। 5ই আগস্ট পরবর্তী সময়ে যারা আসলে প্রকৃতপক্ষে আন্দোলনের যোদ্ধা এবং যাদের কাছে হিস্ট্রি আছে, যারা মানে এই 5ই জুন থেকে 5ই আগস্ট পর্যন্ত এই জার্নির গল্পটা বলতে পারে, তাদেরকে আপনি কোথাও দেখবেন না। আপনি কাদেরকে দেখবেন? 4 তারিখে এসেছে, 5 তারিখে এসেছে, বিজয় মিছিলে অংশগ্রহণ করেছে, তারা বিশাল বড় বিপ্লবী। আর যারা শুরু থেকে আন্দোলন করেছে, যারা শুরু থেকে গুলি খেয়েছে, যারা শুরু থেকে আন্দোলনের মধ্যে থাকার জন্য গ্রেপ্তার হয়েছে, পুলিশের মানে অত্যাচারের শিকার হয়েছে এবং তার নিজের বাসায় থাকতে পারেনি, এই মানুষগুলোকে আসলে আপনি পাবেন না। তো 5 তারিখের পরে আসলে বাস্তবতা যেটা হচ্ছে, আহ, আমরা আজকেও শহীদ মুগ্ধ মঞ্চ উদ্বোধনের পরে আমরা যারা স্টেকরা ছিলাম তারা একটু কথা বলছিলাম আর কি, যে 5 তারিখের পরে এই আন্দোলনের মধ্যে বা ক্ষমতার জন্য তখন কিন্তু মানে যেহেতু একটা রেজিমের পতন হয়েছে, একটা রেজিমের পতনের পর ক্ষমতা কেন্দ্রিক একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তারা মনে করেছে, ওই যে উমামা ফাতেমা একটা কথা বলেছিল যে যে যারা সমন্বয়ক পরিচয় দেয় তাদেরকে একজন প্রতিমন্ত্রী হিসেবে ট্রিট করা হচ্ছে। আমি এটা নিজেও মানে দেখেছি যে আমাকে নিয়ে সবার কতটা আগ্রহ ছিল, এবং সেখানে যখন দেখলাম যে ছাপড়ি ঢুকলো, একটা একদম বাংলা কথায় বলতে গেলে যেটা ছাপড়ি ঢুকে গেল, সেখানের মধ্যে ওই ক্ষমতা লোভী এবং ধান্দাবাজ যখন ঢুকলো, তারা একে একে ফুটেজ খাওয়া শুরু করলো। এবং এখানের মধ্যে দেখবেন যে বামপন্থী কিছু আছে যারা সেখানের মধ্যে প্রকৃত যে জুলাই ঘটনা এটাকে আড়াল করার জন্য তারা নিজেরা ন্যারেটিভ নির্মাণ করেছে, এবং সেখানের মধ্যে স্বার্থন্যাসী বা স্বার্থবাদীরা ঢুকে পড়লো, সেখানে তারা স্বার্থ হাসিল করার চেষ্টা করলো। এই জন্য আসলে আজকে আমাদের জুলাইটা মানে হারিয়ে যাওয়ার পথে। আমরা
যারা প্রকৃত জুলাই যোদ্ধা যারা, তারা আসলে এখানের মধ্যে এখন খুব একটা এক্সিস্ট করে না। তারা পড়াশোনার দিকে ফিরে গেছে, যারা পড়াশোনা ছিল, যাদের চাকরি ছিল, কাজ ছিল, তারা সেখানে ফিরে গেছে। এখন যারা আছে আমি এদেরকে মনে করি যে এরা হচ্ছে যে স্বার্থবাদী একটা গোষ্ঠী, এবং তো সেখানের মধ্যে জনাব হচ্ছে জনাব জনাব আব্দুল আজিজ ভুঁইয়া, তাহলে হচ্ছে এখন যারা জুলাই যোদ্ধা হচ্ছে, যেমন যোদ্ধা হিসেবে আপনিও একজন আছেন, তারপর হচ্ছে যে আপনার আমাদের যিনি কি বলেন ওই যে যারা নেতৃত্ব দিচ্ছেন, ছাত্র প্রতিনিধিরা তারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের কি গ্রহণযোগ্য ভাবে কি আপনি গ্রহণ করবেন না, নাকি ভিন্ন চোখে দেখছেন? আচ্ছা দেখেন, যেমন নাহিদ নাহিদ হোসেন। হ্যাঁ। আন্দোলনটা আমি বলেছি কয়েকটা স্টেপ আছে। শুরুর দিকে আন্দোলনকে আর শেষের দিকে আন্দোলনকে আপনি একসাথে মিলাতে পারেন না। 18 তারিখ পরবর্তীতে আন্দোলনের মোড় সম্পূর্ণ ঘুরে যায়, এবং সেখানের মধ্যে বর্তমানে যারা স্টেক দাবিদার কিংবা জুলাই প্রভু হওয়ার চেষ্টা করছে, তাদের হাতে আন্দোলন ছিল না। তারা নিরাপত্তার জন্য এখানে সেখানে লুকিয়ে ছিল, কিংবা হয়তো চিকিৎসাতে ছিল, কিংবা হচ্ছে সংস্থার কাছে বন্দী ছিল। কিন্তু এই আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীদের কাছে চলে গেছে এবং সাধারণ মানুষের কাছে চলে গেছে। তারা স্টেকটা তো দাবি করছে না। নতুন নতুন ন্যারেটিভ আপনি অনেক নির্মাণ করতে পারবেন, কিন্তু আসলে নতুন নতুন ন্যারেটিভ নির্মাণ করে কি হবে, আপনার স্বার্থ সিদ্ধিটাই হবে। টু বি অনেস্ট, আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী সময় আমার যে অবস্থান ছিল সেখানের মধ্যে আমি চাইলে, আমি যদি অসৎ পথে যদি আমি যেতে চাইতাম, কিংবা আমি যদি কোনো লিঙ্ক লবিং বলেন কিংবা কোনো তদবিরের সাথে যদি আমি সম্পৃক্ত হতে চাইতাম, আমি এখন মানে 200-300 কোটি টাকার মালিক অনায়াসে হইতে পারতাম। এটা আমার জন্য খুব ইজি ছিল। কিন্তু আমরা এই জায়গাটা থেকে নিজেদের এখানে কম্প্রোমাইজ করি নাই, যে যেখান থেকে দরকার হলে না খেয়ে থাকবো, তাও এই ধরনের মানে কাদা আর এই ধরনের আহ, আবর্জনা নিজের গায়ে আমরা লাগাতে দেই নাই। তো যে ঘটনাটা এখন জি, ঘটছে, ধন্যবাদ জনাব আব্দুল আজিজ ভাই। আমাদের সময় সংক্ষিপ্তের কারণে আমরা আসলে দীর্ঘায়িত করতে পারছি না। ধন্যবাদ আব্দুল আজিজ। জনাব মোহাম্মদ মুসা, মানে লাস্ট, মানে সংক্ষেপে আকারে যদি দর্শকদের উদ্দেশ্যে, এই যে আগামীকালকে 1 বছর জুলাই আন্দোলনের 1 বছর পূর্ণ হচ্ছে, তো একটা বিজয় দিবসের মতো আসলে নতুন বাংলাদেশের জন্য। তো নতুন বাংলাদেশের যে 1 বছর পূর্ণ হচ্ছে, দর্শকের উদ্দেশ্যে যদি সংক্ষিপ্ত আকারে কিছু বলতেন জনাব মুসা। জি, ধন্যবাদ আপনাকে। 5ই আগস্ট 2025, যে গণ অভ্যুত্থানের হাসিনা পালানোর 1 বছর পূর্ণ হবে। জনগণ বা দর্শকের উদ্দেশ্যে আমার কথা বলতে, আহ, বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে এই পরিবর্তনটা, এটা আমরা পেয়েছি হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ একটা জায়গা থেকে। মানে বাংলাদেশের ইতিহাসে এইরকম পরিবর্তন এবং এইরকম পরিস্থিতি কখনো আসে নাই। আমরা বাংলাদেশটাকে নতুন ভাবে যথাযথভাবে গড়ার জন্য সহযোগিতা করি। প্রত্যেকটা রাজনৈতিক দলের যে ঐক্যমত্য কমিশন আছে, যেটা দেশের জন্য কল্যাণ হবে, সেই জিনিসগুলো আমরা গ্রহণ করি, এবং যেন একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি না করে দেশটাকে যাতে ধ্বংসের লীলায় যেতে না দিই, সেটা আমাদের জন্য সকলকেই এই রাজনৈতিক উদ্দেশ্যে মানে কার্যক্রম পরিচালনা করতে হবে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, বাংলাদেশের এমন পরিস্থিতির পরবর্তী সময়ে যদি বাংলাদেশ আবার ফ্যাসিবাদের হাতে উঠে যায় বা কোনোভাবে ফ্যাসিবাদ কায়েম হয়, এখন আমরা যারা জুলাই বিপ্লবী বা গণ অভ্যুত্থানের দাবিদার বলছি বা গণ অভ্যুত্থানকে ওন করি, এদের বিরুদ্ধে যদি আবার গণ অভ্যুত্থান করতে হয় বাংলাদেশের জনগণ, তাহলে কিন্তু এই বাংলাদেশে আমরা যারা সামনে ছিলাম বা সামনে আছি বা পিছনে ছিলাম বা নেতৃত্ব দিয়েছিলাম এক সময়, গণ অভ্যুত্থানের জন্য দেশ পরিচালনা করছি, 5ই আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনা করছি, রাজনৈতিক দলগুলো যারা আছি, তাদেরকে কিন্তু ফাঁসির দড়িতে ঝুলতে হবে, এটা হচ্ছে নিশ্চিত বাংলাদেশের জন্য। এজন্য 5ই আগস্ট পরবর্তী সময়ে সাম্য, মানবিক মর্যাদা এবং একটি কল্যাণ জি, রাষ্ট্রে পরিণত ধন্যবাদ করার জন্য জনাব প্রত্যেকটা মোহাম্মদ রাষ্ট্রবাসী, মুসা। প্রত্যেকটা রাজনৈতিক দল ধন্যবাদ কাজ জনাব করতে হবে। মোহাম্মদ মুসা। আমাদের সময়ের সংক্ষিপ্তের জন্য আমরা আসলে দীর্ঘায়িত করতে পারছি না আমাদের লাইভটি। জনাব তারেক মনোয়ার, জুলাই যোদ্ধা চট্টগ্রাম। জনাব তারেক মনোয়ার, আমাকে কি শুনতে পাচ্ছেন? আহ, জি, ধন্যবাদ। আসলে আমার একটু একটা বিশেষ কারণে আমার ক্যামেরাটা টপ রাখতে হচ্ছে, শুনতে পাচ্ছি। জি, জনাব তারেক মনোয়ার, ধন্যবাদ আপনাকে। আমরা এখন আমরা জুলাই যোদ্ধা ঢাকার যিনি আছেন অতিথি আজকের, আব্দুল আজিজ ভুঁইয়া, শেষবারের মতো দর্শকদের উদ্দেশ্যে যদি সংক্ষিপ্ত আহ, যদি আপনার কিছু বলা থাকে যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে মানুষের কাছে আমাদের চাওয়া হচ্ছে
জুলাইটাকে আসলে আপনারা দেখেছেন, এটা আমাদের খুব একটা দূর অতীত না, এটা আমাদের খুব নিকট অতীত, যেটা হয়তো 1 বছর শেষ হয়েছে। আমরা দেখেছি যে কিভাবে একটা লড়াই, একটা বিশেষ গোষ্ঠী তাকে হস্তগত করে সমগ্র মানুষের লড়াইটাকে। তো তাদের কাছে আমার পরামর্শ যে এই ধরনের হস্তগত থেকে আপনারা বেরিয়ে আসুন। এই ক্রেডিটবাজি, কাদা ছড়াছড়ি, এগুলো বন্ধ করা দরকার। এবং আপনি আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করছেন যখন আপনি এই ধরনের কাজে সম্পৃক্ত হচ্ছেন এখন। এবং মানুষ কিন্তু তখন আপনাদের কাছে কোনো আশা পাবে না, এবং মানুষ যখন প্রতারিত হবে তখন পরবর্তীতে আপনারা মানে সত্যিকারের ভাগ যখন আসবে আবার, তখন কিন্তু আপনারা সেই সহযোগিতা পাবেন না। আর মানুষের কাছে আমরা বলতে চাই যে আমরা এক সাগর রক্ত দিয়ে আমরা আমাদের ভাইদের, আমরা আমাদের বোনদের কিংবা আমাদের স্বজনদের হারিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাটাকে মানে ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা যদি ধরে রাখতে না পারি তাহলে স্বার্থবাদী গোষ্ঠী আমাদের কাছ থেকে এই স্বাধীনতা নিয়ে যাবে। আজকে আমরা কথা বলতে পারছি, আজকে হয়তো আমি আজকে এখানে যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি হাসিনা রেজিমের সময় আমি বলতাম তখন আমি কোথায় থাকতাম, আমি এটা সহজে অনুমেয়। তো এক্ষেত্রে আমাদের পরিবর্তন একবারেই হয়নি এটা সত্য না, পরিবর্তন হয়েছে, কিন্তু সেই পরিবর্তন বর্তমান সরকার আসলে অনেক কিছুই করতে পারে না, তাদের হাত পাও বাঁধা আছে। আমরা তাদেরকে প্রেসার দিতে পারি এবং মানুষ হিসেবে আমাদের দায়িত্বটা আমরা গ্রহণ করতে পারি। আমরা যখন মানুষ হিসেবে আমাদের যে দায়িত্বগুলো আমরা যদি গ্রহণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা একটা সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। এবং সবাইকে আমরা বলতে চাই যে যেভাবে জুলাইতে আমরা নীতির প্রশ্নে আপোষহীন এবং অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে আমরা যেভাবে দাঁড়িয়েছিলাম, ভবিষ্যতেও একই রকম ভাবে বাংলাদেশের মানুষের উপর যদি আমাদের উপর এরকম একই রকম অত্যাচার নেমে আসে, তাহলে অবশ্যই আমাদের মাঠে নামতে হবে। কারণ আমার অধিকার আমাকেই অর্জন করতে হবে, আমার অধিকার অন্য কেউ অর্জন করে দিবে না। আমার অধিকার আমাকে রক্ত দিয়ে আমাকে অর্জন করে নিতে হবে। এই জন্য এই লড়াই, এটা আগামী আমি প্রেডিক্ট করছি যে আগামী হয়তোবা 5-6 বছরের মধ্যে আরেকটা জুলাই হতে পারে, সেখানের মধ্যে যেই এখন আবর্জনা আছে সেই আবর্জনাকে আমরা একবারে মুক্ত করতে পারবো। কিন্তু সেই লড়াইটার জন্য বাংলাদেশের মানুষ সবাইকে অংশগ্রহণ করতে হবে, এবং এই অংশগ্রহণের ফলেই আমরা নতুন বাংলাদেশ আমরা পাবো, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা যে লড়াইটা করতেছি বা লড়াই করার জন্য আমরা মাঠে নেমেছি এবং আমরা এই লড়াইটা অব্যাহত রাখছি, সেটা আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ জনাব আব্দুল আজিজ ভুইয়া, জুলাই যোদ্ধা, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের লাইভটি আমরা এখন শেষ করতে যাচ্ছি। আমাদের লাইভটির সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আজকে আমাদের যে অতিথিগণ ঢাকা, চট্টগ্রাম এবং বান্দরবান থেকে যুক্ত ছিলেন, আপনাদেরকে জাগরণ নিউজ 24 এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম।